আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ তানভীর আহমেদ, এক্স সারসুল্লাহ মেডিকেল কলেজ। আমাদের আজকের ক্লাসের আলোচ্য চ্যাপ্টার ফিজিক্স সেকেন্ড পেপারের 5th চ্যাপ্টার তড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট। প্রতি বছর এটা থেকে 2টা বা 1টা করে প্রশ্ন আসে। তো তোমরা সবাই মনোযোগের সাথে ক্লাসটা করবা এবং কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্টে লিখবা। চলো আমরা পড়া শুরু করে দেই। একদম সূচনা থেকে আমরা পড়ব। তো এখানে আমরা সূচনাতে তড়িৎচুম্বক আবেশ জিনিসটা কি এটা নিয়ে আগে জানব। দেখো, তড়িৎচুম্বক আবেশ আলোচনার আগে একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে, সেটা তোমাকে জানতে হবে। সেটা কি? তড়িৎচুম্বক আবেশ এর যে আবিষ্কার সেটা করেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, এবং সেই আবিষ্কার কত সালে হয়? 1831 সালে। যদিও ফিজিক্সে সালটা আমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট না, বাট তারপরও এই ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা জানাটা জরুরি, কারণ আরেকটা আবিষ্কারের উপর ভিত্তি করে এই আবিষ্কারটা হয়। তো 1819 সালে ওয়েস্টেড সর্বপ্রথম খেয়াল করেন যে যে কোনো তড়িৎবাহী তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তো তড়িৎবাহী তারে প্রবাহ চালনা করলে, একটা তারে যখন কারেন্ট চলে তখন চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই ঘটনাটার নাম তিনি দিলেন তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া থেকে আমরা জানতে পারি যে যেখানেই তড়িৎ প্রবাহ আছে সেখানেই চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। যে তারের চারপাশেই যে তারেই তড়িৎ প্রবাহ চলে তার চারপাশেই এরকম চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তখন তড়িৎ প্রবাহ যেহেতু চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে, এখান থেকে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তার মাথায় আসলো যে তড়িৎ প্রবাহ যদি চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কি তড়িৎ প্রবাহ সৃষ্টি করা সম্ভব? তিনি সেটাই আবিষ্কার করলেন। তিনি কি করলেন? তিনি একটা চুম্বক নিলেন। তো আমরা জানি এরকম, এটা যদি একটা চুম্বক হয় তো চুম্বকের চারপাশে কি থাকে? এরকম চৌম্বক ক্ষেত্র থাকে। তো এই যে চৌম্বক ক্ষেত্র চুম্বকের চারপাশে আছে, এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তিনি কি করলেন? তিনি একটা বদ্ধ তারের কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করলেন। কিভাবে করলেন? সেটার জন্য তিনি একটা চুম্বক নিলেন, সেই চুম্বকের চারপাশে আছে চৌম্বক ক্ষেত্র, এবং তিনি কি নিলেন? একটা পরিবাহী নিলেন। তো এই যে চুম্বকের চারপাশে চৌম্বক ক্ষেত্র, এই যে পরিবাহী তার, এখন চুম্বক আর পরিবাহী তারের মধ্যে তিনি আপেক্ষিক গতি বজায় রাখলেন। কি বজায় রাখলেন? আপেক্ষিক গতি। তো এই চুম্বক আর কুণ্ডলীটার মধ্যে যদি আপেক্ষিক গতি বজায় থাকে, অর্থাৎ ধরো তুমি চুম্বকটাকে এই কুণ্ডলীটার মধ্যে বা এই তারের মধ্যে আনা নেয়া করলা বা আপেক্ষিক গতি বজায় রাখলা, তখন কি হবে? তখন আবেশ প্রক্রিয়ার মাধ্যমে এই তারটার মধ্যে কি হবে? এই তারটার মধ্যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, কারেন্ট সৃষ্টি হবে, আই। তো এই যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হওয়া, এই তড়িৎ প্রবাহ সৃষ্টি হওয়ার যে ঘটনাটা চুম্বক আর কুণ্ডলীর আপেক্ষিক গতি বজায় রাখার মাধ্যমে, এটাকে বলা হয় তড়িৎচুম্বক আবেশ। এটাকে বলা হয় কি? তড়িৎচুম্বক আবেশ। তাহলে কি উৎপন্ন হয় তড়িৎচুম্বক আবেশের মাধ্যমে? তড়িৎ শক্তি বা কারেন্ট উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? তড়িৎ শক্তি বা কারেন্ট। তো এখানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসার মতো প্রশ্ন কি হতে পারে? সাল খুব বেশি গুরুত্বপূর্ণ না, মেডিকেলে এখন কম আসে, তারপরও মনে রাখতে পারো, কারণ এটা একটা ইম্পর্টেন্ট সাল, ইম্পর্টেন্ট আবিষ্কার। কারণ এইটার উপর ভিত্তি করেই, এই তড়িৎচুম্বক আবেশের উপর ভিত্তি করে জেনারেটর, ট্রান্সফর্মার, এই ইম্পর্টেন্ট যন্ত্রগুলো তৈরি করা হয়েছে। তাহলে এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসার মতো প্রশ্ন হচ্ছে আবেশ কে আবিষ্কার করেন? আমরা সবাই এটার উত্তর করতে পারবো যে মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন। এবং আবেশ ঘটনাটা কি? সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র পরিবাহের মধ্যে আপেক্ষিক গতির জন্য কি উৎপন্ন হওয়ার ঘটনাকে আবেশ বলে? তড়িৎ শক্তি উৎপন্ন হওয়ার ঘটনাকে। আবার বলতে পারে চৌম্বক ও পরিবাহের মধ্যে বা চৌম্বক ক্ষেত্র পরিবাহের মধ্যে আপেক্ষিক গতির জন্য তড়িৎ শক্তি উৎপন্ন হওয়ার ঘটনাকে কি বলে? আমরা উত্তর করব কি? আমরা কি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া উত্তর করব? না, আমরা উত্তর করব তড়িৎ চৌম্বক আবেশ।
ঠিক আছে। আচ্ছা, এবার আর কি প্রশ্ন হতে পারে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু আসছিল যে জেনারেটর ট্রান্সফরমার কোন ক্রিয়ানীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, কোন ক্রিয়ানীতির উপর, আবেশ ক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা বা আবেশের উপর ভিত্তি করে তৈরি করা। তাহলে আমরা এইখান থেকে মেডিকেলে আসা একটা প্রশ্ন শিখে ফেললাম। আমরা এবার সামনে আগাবো, আমরা চলে যাব পরের পৃষ্ঠায়, নেক্সট পেজে তুমি দেখবা যে এখানে দেখো, এখানে তড়িৎচুম্বকীয় আবেশের আরেকটা সংজ্ঞা দেয়া আছে। এই যে তড়িৎচুম্বকীয় আবেশের যে তড়িৎচুম্বকীয় আবেশের যে সংজ্ঞাটা দেয়া আছে, এখানে তুমি খেয়াল করলে দেখবা যে এখানে বলছে একটা গতিশীল চুম্বক কিংবা তড়িৎবাহী কুণ্ডলীর প্রভাবে একটা বদ্ধতারের কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তড়িৎচুম্বকীয় আবেশ বলে। এখানে এখানে খুবই ইম্পর্টেন্ট যে আবেশ তৈরি করার জন্য একবার একটা গতিশীল চুম্বক আর বদ্ধতারের কুণ্ডলী ব্যবহার করছে, আরেকবার তড়িৎবাহী কুণ্ডলী আর বদ্ধতারের কুণ্ডলী ব্যবহার করছে। এখানে দেখো দুইটা চিত্র আছে, ক এবং খ, এই দুইটা চিত্র আলাদা। প্রথম চিত্রটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি, চুম্বক আর এই কুণ্ডলী, হ্যাঁ, এর মধ্যে আপেক্ষিক গতি বজায় রাখলে এই কুণ্ডলীটার মধ্যে কি সৃষ্টি হয়, কারেন্ট সৃষ্টি হয়, আই। সেই আই এর অস্তিত্ব বা কারেন্টের অস্তিত্ব বোঝার জন্য এখানে দেখো গ্যালভানোমিটারের একটা চিত্র আছে, ঠিক আছে, গ্যালভানোমিটার রাখা আছে। তো চুম্বক আর কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি বজায় রাখলে কি হয়, এখানে ফ্লাক্সের পরিবর্তন হয়। কিসের পরিবর্তন? ফ্লাক্স। তোমরা যারা চতুর্থ চ্যাপ্টার পড়েছো তারা জানো ফ্লাক্সকে ফাই দিয়ে দেখানো হয়। তো যখনই আপেক্ষিক গতি বজায় রাখার জন্য এরকম ফ্লাক্সের পরিবর্তন হয়, তখনই আবিষ্ট তড়িৎচালক শক্তি ই সৃষ্টি হয়। আবিষ্ট তড়িৎচালক শক্তিকে ই দিয়ে না বলে এপসাইলন দিয়েও বলা হয়, হ্যাঁ। তো এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি যখন সৃষ্টি হয় তখন বদ্ধতারের মধ্যে তড়িৎ প্রবাহ চলে। এটা কিন্তু তুমি স্থির তড়িতে পড়েছো যে বদ্ধতারের কুণ্ডলীতে যখনই আবিষ্ট তড়িৎচালক শক্তি সৃষ্টি হয় তখনই তার মধ্যে কি চলে, তড়িৎ প্রবাহ চলে। তো এই ঘটনাটা চুম্বক দিয়ে করা সম্ভব হয়েছে, কারণ কি চুম্বকের চারপাশে কি আছে, চৌম্বক ক্ষেত্র আছে। কি আছে? চৌম্বক ক্ষেত্র আছে। তো যখন একটা চুম্বককে কুণ্ডলীর মধ্যে আনা নেয়া করা হয় তখন অ্যাকচুয়ালি যেটা হয়, কুণ্ডলীটা কার সাথে আছে, চুম্বকের সাথে আছে। চুম্বক যখন চৌম্বক ক্ষেত্রটা কার সাথে আছে, চুম্বকের সাথে আছে। তো এই চুম্বকটা যখন কুণ্ডলীর কাছে আসে তখন সে বেশি ফ্লাক্স পায়, কারণ এই বলরেখাগুলাই কি বহন করে, এই চুম্বকের চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলাই ফ্লাক্স বহন করে। তো যখন কাছে আসে তখন কুণ্ডলী বেশি ফ্লাক্স পায়, যখন সরায় নাও তখন কুণ্ডলী কম ফ্লাক্স পায়। অর্থাৎ আপেক্ষিক গতি বজায় রাখলে কি হয়, আপেক্ষিক গতি বজায় রাখলে ফ্লাক্সের পরিবর্তন হয়। আর আমরা একটু পরে গিয়েই পাবো যে ফ্লাক্সের পরিবর্তন যখনই হয় তখনই আবিষ্ট তড়িৎচালক শক্তি সৃষ্টি হয়। এটা হচ্ছে আবেশের প্রথম সূত্র। তো মনে রাখবা, যখনই ফ্লাক্সের পরিবর্তন তখনই আবিষ্ট তড়িৎচালক শক্তি। আমি একটু পরে তোমাদেরকে এই সূত্রটা দেখাচ্ছি। তো যখনই বদ্ধতারে তড়িৎচালক শক্তি থাকবে তখন যেন কি সৃষ্টি হবে, তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এই ঘটনাটা তড়িৎবাহী কুণ্ডলীর মাধ্যমেও দেখানো যায়। অর্থাৎ একটা তড়িৎবাহী কুণ্ডলীকেও যদি তুমি একটা বদ্ধতারের কুণ্ডলীর পাশে রাখো এবং এইটাতে যখন কারেন্ট চলবে তখন পাশের কুণ্ডলীটাতেও কারেন্ট তৈরি হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে। কিভাবে হয় আমি তোমাকে বলছি। এখানে দেখো বলছে কিন্তু তড়িৎবাহী কুণ্ডলীর প্রভাবে বদ্ধতার কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার ঘটনাকে বলে তড়িৎচুম্বকীয় আবেশ। তাহলে এখানে তুমি দেখো কিভাবে ঘটনাটা হয়। তোমার মোদ্দা কথা, এখানে কি সৃষ্টি করতে হবে, কারেন্ট সৃষ্টি করতে হবে। কিভাবে বুঝবা কারেন্ট সৃষ্টি হয়েছে? কারেন্ট সৃষ্টি হলে গ্যালভানোমিটারের কাঁটা কি করবে, বিক্ষেপ দিবে, এটা আমরা সবাই জানি। তাহলে ঘটনাটা কি হয়, তড়িৎবাহী কুণ্ডলী মানে কি, যেখানে একটা তড়িৎ প্রবাহ চালানোর জন্য যেখানে একটা কোষ আছে, এখানে দেখো একটা কোষ আছে। তো এই কোষটা যখন তুমি সুইচ অন করে দিবা, এই কোষটা কি পাস করবে, এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে। যখন এর মধ্যে দিয়ে ধরো কারেন্ট পাস করলো, যখনই এটাতে কারেন্ট পাস করলো তখনই আমি তোমাদেরকে বলছিলাম না যে ওয়েস্ট্রিট কি আবিষ্কার করেন, যখনই কোনো তারের মধ্য দিয়ে কারেন্ট চলে তখনই তার চারপাশে কি উৎপন্ন হয়,
চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। ঠিক আছে, তো যখন এখানে প্রবাহ চলবে তখন তারের চারপাশে কি উৎপন্ন হবে? চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। এবং চৌম্বক ক্ষেত্র বলতে অ্যাকচুয়ালি একক ক্ষেত্রফলে ফ্লাক্স বোঝানো হয়। তাহলে এই প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়েছে, আমি এটাকে সহজ করে বলতে পারি তড়িৎ প্রবাহের ফলে এই তারের কুণ্ডলিতে তখন কি হয়? এখানে ফ্লাক্স সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ফ্লাক্স সৃষ্টি হয়। এখন তুমি খেয়াল করে দেখো, এখানে আবেশের শর্ত কি ছিল? ফ্লাক্সের পরিবর্তন হইতে হবে। আনানেয়া করে, চুম্বক আনানেয়া করে তুমি এখানে ফ্লাক্সের পরিবর্তন করছিলা, কিন্তু এখানে কি এরকম কুণ্ডলিটাকে আনা নেয়া করবা? না, এখানে কি করছে ওরা? ফ্লাক্সের পরিবর্তন করার জন্য ওরা কি করছে? ওরা এখানে একটা পরিবর্তনশীল রোধ লাগায় দিছে। তাহলে পরিবর্তনশীল রোধের কাজ হচ্ছে প্রতি মুহূর্তে রোধের মানটাকে চেঞ্জ করে দেয়া। তাহলে প্রতি মুহূর্তে যদি এই বর্তনীতে রোধের মান চেঞ্জ হতে থাকে, তাহলে এই কোষ থেকে আসা প্রবাহের মানও কি হবে? চেঞ্জ হবে। আর প্রবাহ যদি পরিবর্তনশীল হয়, প্রবাহ যদি পরিবর্তনশীল হয় তাহলে কি হবে? প্রবাহ পরিবর্তনশীল হলে তার দ্বারা সৃষ্ট ফ্লাক্সও কি হবে? ফ্লাক্সও হবে পরিবর্তনশীল। ফ্লাক্সটাও কি হবে? পরিবর্তনশীল। তাহলে এই পরিবর্তনশীল ফ্লাক্স যখন পাশে থাকা কুণ্ডলীটা পাবে, তখন তার মধ্যে কি সৃষ্টি হবে? এই ফ্লাক্সের কারণে, পরিবর্তনশীল ফ্লাক্সের কারণে এর মধ্যে আবিষ্ট তড়িৎ চালক শক্তি সৃষ্টি হবে, এবং সেটা থেকে কি উৎপন্ন হবে? কারেন্ট উৎপন্ন হবে। তখন এই গ্যালভানোমিটারের কাঁটা কি করবে? বিক্ষেপ দিবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখালাম যে আবেশ ঘটনাটা একটা চুম্বকার একটা বদ্ধকুণ্ডলী নিয়েও ঘটানো যায়, অথবা একটা তড়িৎবাহী কুণ্ডলী এবং একটা বদ্ধকুণ্ডলী নিয়েও ঘটানো যায়। এখানে তুমি দেখো, যেহেতু দুইটা কুণ্ডলী আছে, একটার নাম তড়িৎবাহী আর একটার নাম গৌণ কুণ্ডলী যে বলছে, এটাকে তুমি দেখবা একটু পরে গিয়েই তড়িৎবাহী কুণ্ডলীটাকে বলছে মুখ্য কুণ্ডলী। কি কুণ্ডলী? মুখ্য কুণ্ডলী। ঠিক আছে, তাহলে এই যে কুণ্ডলীটা, প্রথম যে কুণ্ডলীটা আছে, এইটা হচ্ছে মুখ্য। আর পাশে রাখা যে কুণ্ডলীটা আছে, যেটাতে কোনো কোষ নাই, যেটাতে কারেন্ট উৎপন্ন হবে, সেটাকে বলে গৌণ কুণ্ডলী। তাহলে গৌণ কুণ্ডলী হচ্ছে এটা, আর মুখ্য কুণ্ডলী হচ্ছে এই প্রথমটা। ঠিক আছে, তাহলে আমরা চলো এটা মার্ক করি। তাহলে এখানে একটা বিষয় তুমি খেয়াল করে দেখো, যে যেটাতে তড়িৎ প্রবাহ তুমি নিজে দিলা সেটাকে বলে তড়িৎবাহী কুণ্ডলী বা মুখ্য কুণ্ডলী। তো যেটাতে তুমি নিজে প্রবাহ দাও সেটাকে বলে মুখ্য কুণ্ডলী, আর যেটাতে প্রবাহ উৎপন্ন হয় সেটাকে বলে গৌণ কুণ্ডলী। চলো আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে এখানে দেখো, নেক্সট পেজে তুমি দেখবা বইয়ের মধ্যে জাস্ট সেকেন্ড পেজের নিচে এইটা আছে। হ্যাঁ, স্লাইডে দেখানোর জন্য আমরা এটাকে কেটে নিয়েছি। আমরা এখানে দেখব যে ওই চিত্রটার একটু নিচেই 1 2 3 4 5 নাম্বার লাইনে তুমি দেখবা যে লেখা আছে তড়িৎবাহী কুণ্ডলীকে বলে মুখ্য কুণ্ডলী, এবং যে তারের কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় সেটাকে বলে গৌণ কুণ্ডলী। তাহলে এই সংজ্ঞা দুটো তোমাকে অবশ্যই জানতে হবে এখান থেকে, এবং তুমি শেষে এসে দেখবা যে জানার বিষয় লিখে দুটা পয়েন্ট দেয়া আছে। এখন তুমি আমাকে বলো তো, এই যে বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া কে আবিষ্কার করেন? এটা তোমাকে আমি আগেই বলছি, ওয়েরস্টেড। কত সালে এটা আবিষ্কার করেন? 1819 সালে। এবং পরবর্তীতে এই যে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, এটা ছিল তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। এইটার যে বিপরীত যে প্রক্রিয়া, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা, হ্যাঁ, সেটার নাম কি? তড়িৎচুম্বকীয় আবেশ। এই আবেশ আবিষ্কার করেন কে? ফ্যারাডে। এই দুইটা তথ্যই আমাদের অলরেডি জানা, এবং এই দুইটাই মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল। তাহলে আমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন ওয়েরস্টেড, এবং আবেশ বা তড়িৎচুম্বক আবেশ আবিষ্কার করেন কে? ফ্যারাডে। ওকে, তাহলে এরপরে চলো আমরা সামনে আগাই। আমরা নেক্সট পেজে চলে যাব। সেখানে তুমি দেখবা এরকম একটা ছক আছে, সারণী 1 লিখে, এবং সেখানে লেখা কুণ্ডলীর সাপেক্ষে চুম্বক মেরুর গতি এবং আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ। হ্যাঁ, এপাশে দেখো নর্থ মেরুর নিকটে আনলে আবিষ্ট প্রবাহ কেমন হয়?
বামাবর্তী হয়। আবার নর্থ মেরু দূরে সরিয়ে নিয়ে গেলে কেমন হয়? দক্ষিণাবর্তী হয়। তো এখানে নর্থ নিকটে আনলে বামাবর্তী, নর্থ দূরে নিলে দক্ষিণাবর্তী, আবার সাউথ নিকটে আনলে দক্ষিণাবর্তী, সাউথ দূরে নিলে বামাবর্তী। এই বিষয়গুলা তুমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে যখন পরীক্ষার মধ্যে তুমি এগুলো আনসার করবা, তোমার হঠাৎ করে চিন্তা করাটা খুব কষ্টকর হয়ে যাবে, কারণ তখন তো মাথা এমনিতেই অনেক গরম থাকে, তাই না, আনসার করতে করতে। তো এইটা সহজে মনে রাখার জন্য আমরা একটা ছন্দ মনে রাখবো, এনএন বাম। কি মনে রাখবো আমরা? এনএন বাম, এনএন বাম, এবং সবগুলোকে আমরা প্লাস ধরে নিব। কি ধরে নিব? প্লাস। তাহলে তুমি অ্যাকচুয়ালি এই এনএন বাম আমার সাথে সাথে বলো, এনএন বাম, এনএন বাম, এনএন বাম। তো এই এনএন বাম তিনটাকে আমরা প্লাস 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 ধরে নিচ্ছি, অর্থাৎ এই তিনটাকে আমরা প্লাস ধরে নিচ্ছি। এইটার মানে অ্যাকচুয়ালি তুমি নর্থ মেরু আর সাউথ মেরুর মধ্যে নর্থ মেরুটাকে প্লাস ধরলা, নিকটে আর দূরের মধ্যে তুমি এনতে নিকটেকে প্লাস ধরলা, আর বাম মানে তুমি বামাবর্তীকে প্লাস ধরলা। ফিজিক্সে বামাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজকেই কি ধরা হয়? প্লাস ধরা হয়। তাহলে আমরা পুরো ছকটা মনে রাখবো কি দিয়ে? আরেকবার, এনএন বাম, এনএন বাম প্লাস প্লাস প্লাস। তাহলে এনএন বাম মানে কি? এনতে নর্থ মেরু প্লাস, এনতে নিকটে প্লাস, বামতে বামাবর্তী প্লাস। তাহলে নর্থ মেরু সাউথ মেরুর মধ্যে কোনটা প্লাস? এন প্লাস। নিকটে দূরের মধ্যে কোনটা প্লাস? নিকটে প্লাস, এন এন। আর বাম মানে বামাবর্তী দক্ষিণাবর্তীর মধ্যে কোনটা প্লাস ধরলা? বামাবর্তী প্লাস ধরলা। তাহলে এন এন বাম তিনটা প্লাস। এখন তোমাকে এখান থেকে প্রশ্ন করবে কিভাবে জানো? প্রশ্ন করবে নর্থ নিকটে আনলে আবিষ্ট প্রবাহের অভিমুখ কি হয়, নর্থ দূরে নিলে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কি হয়, সাউথ নিকটে আনলে কি হয়, সাউথ দূরে নিলে কি হয়। এভাবে তুমি দেখবা যে দুইটা বলে দিবে, বাকি একটা বের করতে বলবে। তো তুমি তো জানো প্লাসে প্লাসে কি হয়, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস মাইনাসে কি হয়। তাহলে এটা তুমি খুব সহজেই আনসার করতে পারবা যদি মনে রাখো এনএন বাম। হ্যাঁ, এনএন বাম প্লাস প্লাস প্লাস। তাহলে যখন তুমি সেকেন্ড লাইন থেকে আসো, তুমি দেখো প্রথম লাইন থেকে আমরা ছন্দটা বানায় নিছি, এনএন বাম, নর্থ নিকটে আনলে যে বামাবর্তী হয়। তো এনএন বাম প্লাস 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 যখন তুমি মনে রাখছো, সেকেন্ড লাইন তুমি যখন আনসার করবা, তখন এখানে দেখো এটা তো সলভ করাই আছে। আমরা এখানে দেখি, আমরা নর্থ মেরুটা কি ধরবো বলো তো? নর্থ মেরু এনএন বাম প্লাস ধরছিল না? এনএন বাম, হ্যাঁ, তিনটাই প্লাস ধরছিলা। তাহলে অ্যাকচুয়ালি প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়, হ্যাঁ। তো সেকেন্ড লাইনে যখন নর্থ মেরু দূরে সরিয়ে নিলে কি হয়? তখন নর্থ মেরুটা কি? প্লাস, দূরে মানে কি? মাইনাস, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। মাইনাস মানে কোন বর্তী হবে? দক্ষিণাবর্তী হবে। আবার সাউথ নিকটে, সাউথ তো মাইনাস, নিকটে কি? প্লাস, মাইনাস প্লাসে কি হয়? মাইনাস হবে। আবার লাস্টের লাইন দেখো, সাউথ দূরে নিলে কি হয়? সাউথও মাইনাস, দূরেও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। প্লাস মানে কি? বামাবর্তী। দেখো এখানে সেটাই কিন্তু দেখানো আছে। দেখো নর্থ দূরে, নর্থ প্লাস দূরে মাইনাস, প্লাস মাইনাসে কি? মাইনাস, দক্ষিণাবর্তী। সাউথ নিকটে, সাউথ মাইনাস, নিকটে প্লাস, মাইনাস প্লাসে কি হয়? মাইনাস, দক্ষিণাবর্তী। আবার লাস্টের লাইন সাউথ দূরে, সাউথও মাইনাস, দূরেও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হলো? প্লাস, বামাবর্তী। আচ্ছা, এটা কিন্তু আরেকভাবে তোমাকে দিতে পারে। সেটা কিভাবে? সেটা হচ্ছে তোমার সত্য মিথ্যা আকারে। হ্যাঁ, তোমাকে এরকমভাবে চারটা দিয়ে যে কোনো একটা চেঞ্জ করে দিবে। নর্থ দূরে নিলে আর তোমার দক্ষিণাবর্তীর জায়গায় বামাবর্তী লিখে দিবে, লিখে বলবে নিচের কোনটা ভুল। ঠিক আছে? তো এরকমভাবে আসতে পারে। তাহলে আসো আমরা এইটা সলভ করি। এটা সলভ করলে আমরা পুরাটাই প্র্যাকটিস করতে পারবো, একসাথে প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এখন আসো, দেখো নর্থ নিকটে আনলে কি হয় বলো তো? তুমি পড়ছো এন এন বাম, তাহলে এন এন বাম নর্থ প্লাস নিকটেও কি? প্লাস। তাহলে প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। প্লাস মানে কোন বর্তী হবে বলো তো? আশা করি তোমরা সবাই পারছো, বামাবর্তী হবে। আচ্ছা, এবার নর্থ দূরে নিলে কি হবে? নর্থ তো প্লাস, এন এন বাম, নর্থ প্লাস নিকটে প্লাস, তাহলে দূরে কি? দূরে তো মাইনাস। তাহলে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস মানে কোন বর্তী বলো তো? এন এন বাম, বাম ছিল প্লাস, তাইলে দক্ষিণাবর্তী হবে। এটা যেহেতু মাইনাস হয়েছে, তাহলে এটা কি হবে? দক্ষিণাবর্তী হবে। তাহলে এবারে আসো, ড্যাশ মানে প্রথমটা দেয় নাই, বলছে নিকটে আনলে দক্ষিণাবর্তী হয় কোন মেরু? তাহলে এই প্রশ্নটা কিভাবে আসবে? নিকটে আনলে দক্ষিণাবর্তী হয় কোন মেরু?
তাহলে নিকটে তো প্লাস, দক্ষিণাবর্তী তো মাইনাস, বাম তো প্লাস বলছি, তাহলে দক্ষিণাবর্তী তো মাইনাস। প্লাস মাইনাসে কি হয়? প্লাস মাইনাসে হয় মাইনাস মেরু। মাইনাস মেরু কোনটা হবে বলো তো? এস মেরু। ওকে, তাহলে এবার লাস্টেরটা আসো। সরি, সাউথ মেরু বামাবর্তী হয় কখন? নিকটে আনলে না দূরে নিলে? তাহলে সাউথ মাইনাস বামাবর্তী প্লাস, মাইনাস প্লাসে কি হয়? মাইনাস হয়। তাহলে কি নিকটে না দূরে হবে? মাইনাস যেহেতু এটা কি হবে? দূরে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্র্যাকটিস করা শেষ। আমরা এখন পরের স্পট এক্সামে চলে আসব। এইটা প্রশ্নটা তোমরা খেয়াল করো। এখানে দেখো লেখা আছে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়। তাহলে নিচের কোনটি সত্য নয়? তাহলে এখন এরকম প্রশ্নে তুমি আগে খেয়াল করবা যে জানতে চাইছে কি, কোনটা সত্য না সেটা আনসার, এবং তুমি ওপর থেকে নিচে নামতে থাকবা, যেখানে আনসার পেয়ে যাবা সেখানেই শেষ। তুমি নিচের পয়েন্ট দেখার দরকার নাই। এখানে তুমি দেখো নর্থ দূরে নিলে নর্থ প্লাস, দূরে মাইনাস, প্লাস মাইনাসে হবে মাইনাস, দক্ষিণাবর্তী, তাহলে এটা সত্য। আমার কি জানতে চাইছে আমার কাছে? সত্য নয় কোনটা? তাহলে সাউথ বিতে আসো, সাউথ মাইনাস নিকটে প্লাস, মাইনাস প্লাসে কি হয়? মাইনাস, তাহলে এটাও কি ঠিক আছে। তাহলে এইবার 3 নাম্বারটাতে আসো বা সিতে আসো, সাউথ মেরু দূরে নিলে সাউথ মাইনাস, দূরে মাইনাস, মাইনাস মাইনাসে হয় কি? প্লাস, প্লাস হয় না? তাহলে এই প্লাস কি দক্ষিণাবর্তী? বামাবর্তী হওয়া উচিত ছিল। তার মানে এইটা সত্য না। আমাদের আনসার কি? সি। আশা করি তোমরা সবাই সিটাই আনসার করছো। এইবারে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো এখানে ওই ছকের জাস্ট নিচেই তুমি 4টা পয়েন্ট পাবা, যেখানে লেখা আছে কুণ্ডলীর ক্ষেত্রফল পাক সংখ্যা বাড়ালে আবিষ্ট প্রবাহের মাত্রা বৃদ্ধি পায়, ব্যবহৃত চুম্বকের মেরুশক্তি বাড়লে আবিষ্ট প্রবাহের মাত্রা বৃদ্ধি পায়, চুম্বক কুণ্ডলীর আপেক্ষিক গতি বৃদ্ধি করলে আবিষ্ট প্রবাহের মাত্রা বৃদ্ধি পায়, এবং কুণ্ডলীর অভ্যন্তরে কাঁচা লোহার মজ্জা থাকলে আবিষ্ট প্রবাহের মাত্রা বৃদ্ধি পায়। তাহলে তুমি দেখো সবগুলোর ক্ষেত্রে আবিষ্ট প্রবাহের মাত্রা কি হয়? বৃদ্ধি পায়। তোমাকে এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট যে যে বিষয় এটার নাম এক্স্যাক্টলি এভাবেই মনে রাখতে হবে। কুণ্ডলীর ক্ষেত্রফল পাক সংখ্যা, ব্যবহৃত চুম্বকের কি? মেরু শক্তি, চুম্বক কুণ্ডলীর কি? আপেক্ষিক গতি না বেগ? গতি। এবার কুণ্ডলীর অভ্যন্তরে কাঁচা লোহার মজ্জা, লোহার মজ্জা বলছে না কাঁচা লোহার মজ্জা বলছে? কাঁচা লোহার মজ্জা। টু দ্য পয়েন্ট কেন মনে রাখতে হবে? কারণ আমি তোমাকে বলি, এইটা থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসছিল, এবং প্রশ্নটা আসছিল নিচের কোনটির ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি পায় না? বৃদ্ধি পায় না। তাহলে তুমি দেখো এখানে এইরকম প্রশ্ন যখন দিবে এবং অপশনে এই 4টাই থাকবে, তখন এইটার কোনো একটাকে চেঞ্জ করে দিবে। কীরকম? 3টা পয়েন্ট তুমি দেখো, 3টা অপশন একই রকম রাখবে। কুণ্ডলীর ক্ষেত্রফল পাক সংখ্যা বৃদ্ধি পেলে প্রথম অপশন, দ্বিতীয় অপশন ব্যবহৃত চুম্বকের মেরুশক্তি বাড়ালে, 3 নম্বর অপশন চুম্বক কুণ্ডলীর আপেক্ষিক গতি বাড়ালে, 4 নম্বর অপশনে দিবে কুণ্ডলীর অভ্যন্তরে কাঁচা লোহার মজ্জা না দিয়ে বলবে লোহার মজ্জা। তাহলে লোহার মজ্জা বললে কি হবে? না। তাহলে এইটার ক্ষেত্রে কোনটির ক্ষেত্রে নিচের কোনটির জন্য আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি পায় না? আনসার কি হবে? 4 নাম্বারটা হবে, কারণ ওখানে কাঁচা লোহার মজ্জা না বলে বলছে কি শুধু লোহার মজ্জা, তাইলে ওইটা হবে না। আবার তুমি দেখবা যে বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নটা আসছিল, সেখানে 1 নাম্বার 2 নাম্বার এবং 4 নাম্বার পয়েন্টটা কাঁচা লোহার মজ্জাই রেখে, মানে প্রথম 2টা পয়েন্টও ঠিক আছে, যা আছে তাই রাখছে, 4 নাম্বার পয়েন্টও কাঁচা লোহার মজ্জাই রাখছে, কিন্তু 3 নাম্বার পয়েন্টে তুমি দেখো আপেক্ষিক গতির জায়গায় কি বলছে? আপেক্ষিক বেগ। তাইলে গতি ঠিক হইতে হইলে গতিই থাকতে হবে। মানে এইখান থেকে যদি 4টা অপশন নেয়, তাহলে এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট এই কথাগুলাই থাকতে হবে। গতির জায়গায় বেগ বললে কি হবে? হবে না। তো 4টা অপশন কুণ্ডলীর ক্ষেত্রফল পাক সংখ্যা, মেরু শক্তি, আপেক্ষিক বেগ এবং কাঁচা লোহার মজ্জা, এইটার মধ্যে কোনটা আনসার হবে? আপেক্ষিক বেগ হচ্ছে আনসার হবে। বুঝাইতে পারছি আমি?
আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনটা যদি রিপিট হয় বা এই টাইপের চেঞ্জ করে যদি আর কোনো প্রশ্ন আসে, আশা করি তোমরা সবাই আনসার করতে পারবা। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে কুণ্ডলীর আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা নিচের কোনটির উপর নির্ভর করে না? এটা একটা স্পট এক্সাম। এই প্রশ্নটার আনসার কি হবে বলো তো? কুণ্ডলীর পাক সংখ্যা, চুম্বকের মেরুশক্তি, চুম্বকের আপেক্ষিক গতি, লোহার মজ্জা। আমি এই প্রশ্নটা তোমাদেরকে আগেই কিন্তু বলে দিছি, আশা করি তোমরা সবাই এটা দিয়ে আনসার করছো। কারণ এইটা কেন নির্ভর করে না, মানে এইটা কেন উত্তর হয়েছে, নির্ভর করতো কখন? যদি এখানে কাঁচা লোহার মজ্জা বলতো। কাঁচা লোহার মজ্জা না বলে শুধু লোহার মজ্জা যেহেতু বলছে, নির্ভর করে না। কোনটা? ডি আনসার হবে। তাহলে এখন আমরা চলো নেক্সট স্লাইডে চলে যাই। 5.4 ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রাবলী। আমি তোমাদেরকে এই সূত্রটা আগেই বলছি, প্রথম সূত্রটা। হ্যাঁ, তো আমরা 5.4 ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রাবলী পড়তে গিয়ে প্রথম যেটা জানবো যে ফ্যারাডের আবেশের সূত্র কয়টা আছে। ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র কয়টা আছে? পাশে বড় করে কি লিখবা? 2 লিখবা। কয়টা আছে? সূত্র কয়টা আছে? 2টা। তাহলে এখানে সূত্র 2টার মধ্যে প্রথমটা তুমি যদি দেখো, তাহলে এখানে দেখো লেখা আছে যখনই কোনো বদ্ধতারী কুণ্ডলীতে চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, কিসের পরিবর্তন? ফ্লাক্সের পরিবর্তন, তখনই কিসের সৃষ্টি হবে? তখনই আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে। হ্যাঁ, তাহলে ফ্লাক্সের পরিবর্তন যখনই, তখনই সৃষ্টি হবে কি? আবিষ্ট তড়িৎচালক শক্তি ই। তাহলে যখনই ফ্লাক্সের পরিবর্তন তখনই আবিষ্ট তড়িৎচালক শক্তি। এই সূত্রটাকে তুমি মনে রাখতে পারো যখনই তখনই দিয়ে। কি মনে রাখবা? যখনই তখনই। যখনই তখনই এটা মনে রাখবা এভাবে যে যখনই ফ্লাক্সের পরিবর্তন তখনই আবিষ্ট তড়িৎচালক শক্তি। আর দ্বিতীয় সূত্রটা কি হবে? দ্বিতীয় সূত্রটা হচ্ছে যত বেশি ফ্লাক্সের পরিবর্তন তত বেশি আবিষ্ট তড়িৎচালক শক্তি। বিষয়টা খুব সহজ। আসলে ওই যে চুম্বক আর কুণ্ডলীর মধ্যে যে আমরা আপেক্ষিক গতি বজায় রাখি, যখনই ফ্লাক্সের পরিবর্তন হয়, অর্থাৎ যখনই আপেক্ষিক গতি বজায় রাখা শুরু করবা, তখনই আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে। এবং তুমি চুম্বক আর কুণ্ডলীর মধ্যে যত বেশি হারে আপেক্ষিক গতি বজায় রাখবা, তত বেশি হারে আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে। সো আমরা প্রথম সূত্র পাইলাম যখনই তখনই। আমরা দ্বিতীয় সূত্রতে চলে যাই। দ্বিতীয় সূত্রটা হচ্ছে যত বেশি তত বেশি। দ্বিতীয় সূত্রটা কি? যত বেশি তত বেশি। এখানে তুমি দেখবা যে দ্বিতীয় সূত্রটায় এখানে এই যত বেশি তত বেশি কথাটাকে বলছে সমানুপাতিক। কিভাবে? আমি তোমাকে বলছি, যত বেশি হারে ফ্লাক্সের পরিবর্তন তত বেশি আবিষ্ট তড়িৎচালক শক্তি। তার মানে কি? আবিষ্ট তড়িৎচালক শক্তি ফ্লাক্সের পরিবর্তন সেটার হারের সমানুপাতিক। এই যে দেখো লেখা আছে আবিষ্ট তড়িৎচালক শক্তি ই ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাইলে এটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি, সেটা কার সমানুপাতিক? ফ্লাক্সের পরিবর্তনের হার ডি ফাই বাই ডিটি। তো এইটাই হচ্ছে ফ্যারাডের আবেশের দ্বিতীয় সূত্র। তো এখানে তুমি দেখো সমানুপাতিক ধ্রুবক উঠায় দিলে আমরা কি করি? সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক বসাই না? এই যে সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে এন। এই গাণিতিক রূপটা কে দেন? এন ফর নিউম্যান। এই গাণিতিক রূপটা দেন কে? নিউম্যান। এই জন্য ফ্যারাডের আবেশের দ্বিতীয় সূত্রকে বলা হয় কার সূত্র? নিউম্যানের সূত্র। ফ্যারাডের আবেশের দ্বিতীয় সূত্রকে কার সূত্র বলে? নিউম্যানের সূত্র। সো আবেশের সূত্র কয়টা? 2টা। কি কি? 1 নাম্বার যখনই তখনই, আর 2 নাম্বার যত বেশি তত বেশি। হ্যাঁ, এইটা তো তুমি মনে রাখলা। তাহলে ডিডের সূত্র কি? যখনই ফ্লাক্সের পরিবর্তন তখনই আবিষ্ট তড়িৎচালক শক্তি, প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র যত বেশি তত বেশি মানে কি? ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি। তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। সেখান থেকে এই যে গাণিতিক রূপ ই সমান এন ডি ফাই বাই ডিটি, এই গাণিতিক রূপটা দেন কে? এন ফর নিউম্যান। এই জন্য ফ্যারাডের কয় নাম্বার সূত্রকে নিউম্যানের সূত্র বলে? দ্বিতীয় সূত্র। আচ্ছা, এখন আসো আমরা চলে যাব হচ্ছে লেঞ্জের সূত্রে। এই লেঞ্জের সূত্রটা
এইটা কেন আসছে? এই যে তুমি একটু আগে পড়ছো, নর্থ নিকটে নিলে বামাবর্তী হয়, নর্থ দূরে নিলে আবিষ্ট প্রবাহ কি হয়, দক্ষিণাবর্তী হয়। এটা কার মাধ্যমে জানছো? এটা লেন্জের সূত্রের মাধ্যমে জানছো। এই যে দিকটা পরিবর্তন হচ্ছে, একবার বামাবর্তী হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহ, একবার দক্ষিণাবর্তী হচ্ছে, এটা কোন সূত্র দিয়ে জানা যায়? লেন্জের সূত্র। লেন্জের সূত্র দিয়ে দুইটা জিনিস জানা যায়, এটা তুমি মনে রাখতে পারো। এল ফর লেন্জ। লেন্স দিয়ে কি জানা যায়? আই আর ই এর দিক জানা যায়। আই আর ই এর দিক জানা যায়। তাহলে তুমি এটাকে মনে রাখতে পারো এল আই ই, লাই। লাই দিয়ে মনে রাখতে পারো। তাহলে লেন্স ফর লাই। তাহলে এই লেন্সের সূত্র দিয়ে এল দিয়ে আই আর ই এর দিক জানা যায়। এখানে তুমি বিবৃতির মধ্যে খেয়াল করবা, যে কোনো তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে এই যে আবিষ্ট তড়িৎচালক শক্তি ই, আবিষ্ট তড়িৎ প্রবাহ হচ্ছে আই, সেটার কি জানা যায়? দিক জানা যায়। দিকটা কেমন হয়? সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকে কি করে? বাধা দেয়। তাহলে এখন আমরা লেন্জের সূত্রের গাণিতিক রূপটা পাবো আমরা এখানে। এখন তুমি দেখো এই সূত্রটার সাথে ফ্যারাডের আবেশের দ্বিতীয় সূত্রের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এখানে একটা মাইনাস চিহ্ন আছে। কি আছে? মাইনাস চিহ্ন। তো মাইনাস থাকলে এটা কার সূত্র? লেন্জের সূত্র। মাইনাসটা না থাকলে কার সূত্র? নিউম্যানের সূত্র বা ফ্যারাডের আবেশের দ্বিতীয় সূত্র। সো আমরা এটা মনে রাখবো। এইবার নিচে দেখো একটা নোট এখানে করে দেয়া আছে যে লেন্জের সূত্র, সেটা দিয়ে কী জানা যায়? আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক জানা যায়। এবং লেন্জের সূত্রটা তুমি যদি 5.6 যাও, 5.5-এর ঠিক পরেই সেখানে দেখবা যে হেডলাইন আছে লেন্জের সূত্র শক্তির নিত্যতা সূত্র। সেখান থেকে একটা লাইনই তোমাকে পড়তে হবে। লেন্জের সূত্র কোন সূত্র মেনে চলে? শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। ঠিক আছে, বলো তো আর কোন কোন সূত্র শক্তির নিত্যতা সূত্র মেনে চলে? চিন্তা করো। তাপগতিবিদ্যার কোন সূত্রটা শূন্যতম প্রথম না দ্বিতীয়? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা শক্তির নিত্যতা সূত্র মানে। আবার কি ভরবেগের সংরক্ষণ সূত্র, সেটাও শক্তির নিত্যতা সূত্র মানে। তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাব। এবার লেন্স থেকে আমাদের যা জানার ছিল সেটা আমরা জানি। আই আর ই এর দিক নির্ণয় করা হয় এবং সেটা কি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। গাণিতিক রূপটাও কিন্তু আমরা দেখেছি, মাইনাস থাকবে লেন্জের সূত্রে। আচ্ছা, নেক্সট আমরা আবেশের প্রকারভেদে আসবো। আবেশের প্রকারভেদ। আবেশ কয় প্রকার? কয় প্রকার? 2 প্রকার। কি কি? স্বকীয় আর পারস্পরিক আবেশ। এখন আমরা এই যে স্বকীয় আবেশে আসলাম আর পারস্পরিক আবেশে আসলাম, এই যে দুইটা তোমার টাইপ আবেশের। স্বকীয় মানে কি? নিজের। তাহলে স্বকীয় আবেশের সব কিছুতে কয়টা কুণ্ডলী থাকবে? একটা কুণ্ডলী থাকবে। ওই যে তারের কুণ্ডলী কয়টা থাকবে? একটা থাকবে। আর পারস্পরিক আবেশের সকল সংজ্ঞায় কয় কুণ্ডলী থাকবে? পারস্পরিক মানে কয় কুণ্ডলী? 2 কুণ্ডলী থাকবে। ঠিক আছে, এখন স্বকীয় আবেশে আসি। আমরা স্বকীয় আবেশে আসি। স্বকীয় আবেশের সকল কিছুতে কয় কুণ্ডলী থাকবে বলছিলাম? 1 কুণ্ডলী। তুমি দেখবা যে এই চিত্রটার নিচে 5.7.1-এর এই চিত্রটার নিচে তুমি দেখবা সংজ্ঞা আছে। এখানে দেখো, খেয়াল করো, একটি মাত্র বদ্ধ কুণ্ডলীতে অসম তড়িৎ প্রবাহের দরুন চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে অথবা চৌম্বক ক্ষেত্রে বদ্ধ কুণ্ডলীর গতির ফলে যে তড়িৎচুম্বক আবেশ বলে তাকে স্বকীয় আবেশ বলে। তাহলে স্বকীয় আবেশের ক্ষেত্রে কয়টা কুণ্ডলীর কথা থাকবে? একটা। তাহলে আমরা এইবারে স্বকীয় আবেশ গুণাঙ্ক পড়ব। স্বকীয় আবেশ গুণাঙ্কতে তুমি দেখবা যে এই যে স্বকীয় আবেশ গুণাঙ্ক বা সাবেশ গুণাঙ্ক, এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? প্রকাশ করা হয় হচ্ছে এল দিয়ে। কি দিয়ে প্রকাশ করে? এল দিয়ে। তো তুমি এটা মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারো, এল ফর কি? লোনলি। এল ফর লোনলি। এবং তুমি দেখবা যে এখানে একটা ইকুয়েশন আছে ফাই সমান এল আই। হ্যাঁ, তো সেটা আবার কোত্থেকে আসছে? তুমি যত বেশি হারে ফ্লাক্সের পরিবর্তন করো তত বেশি হারে আবিষ্ট তড়িৎচালক শক্তি তৈরি হয়, তো তত বেশি হারে প্রবাহ তৈরি হবে। সে কারণে ফ্লাক্স আর আইকে প্রপোর্শনেট বলা হয়। সেইটা থেকে আসে এই সমানুপাতিক চিহ্ন উঠায় দিলেই এই স্বকীয় আবেশ গুণাঙ্ক আসে। তো এই স্বকীয় আবেশ গুণাঙ্কর আলটিমেট
গাণিতিক রূপটা কি আসে, সেটা আসে ই সমান এল ডিআই বাই ডিটি। ই সমান এল ডিআই বাই ডিটি। এই সমীকরণটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে তোমাকে ডিরেক্ট ম্যাথ দিতে পারে। তোমাকে প্রবাহের মান দিয়ে দিল বা প্রবাহের পরিবর্তন দিয়ে দিল, সেটা থেকে ডিআই আসবে, তারপর সময় দিয়ে দিল এবং তোমাকে স্বকীয় আবেশ গুণাঙ্কের মান দিয়ে দিল, তাহলে তুমি তড়িৎ চালক শক্তি ই এর মান বের করতে পারবা। মানে এইখানে 1 2 3 4টা জিনিসের মধ্যে 3টার মান দিয়ে দিবে, বাকি একটা বের করতে বলতে পারে। তাহলে সমীকরণটা তুমি মনে রাখলা এবং স্বকীয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞাটাও তুমি মনে রাখবা। ঠিক আছে, এখানে দেখো সংজ্ঞাটা এখানে মানে বোল্ড করা আছে। তুমি দেখবা যে একটা কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ মাত্রা, দেখো এইখানে কিন্তু একটা কুণ্ডলী বলছে। কয়টা কুণ্ডলী? একটা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা প্রতি সেকেন্ডে 1 একক পরিবর্তন। তাহলে প্রতি সেকেন্ডে 1 একক পরিবর্তন, এটা কিন্তু তুমি এখান থেকেই দেখতে পারো। প্রতি সেকেন্ডে 1 একক, তাহলে 1 সেকেন্ডে 1 একক প্রবাহের পরিবর্তন, দুইটাকে 1 বানায় দিছে। তাহলে দেখো ই সমান এল হয় না? তাহলে আমরা এখান থেকে দেখি যে প্রতি সেকেন্ডে প্রবাহ মাত্রা যদি 1 একক পরিবর্তন হয়, তাহলে কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎচালক শক্তি উৎপন্ন হয় সেটাই কিসের সমান? এল এর সমান, অর্থাৎ সেটাই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক। ওকে, তাহলে এখানে স্বকীয় আবেশ গুণাঙ্কের যে এককটা আছে, তুমি দেখবা যে স্বকীয় আবেশ গুণাঙ্কের যে স্বকীয় আবেশ গুণাঙ্কের যে এককটা আছে, এই একক হচ্ছে এসআই একক হচ্ছে হেনরি। এইটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং সেটার আরেকটা রূপ হচ্ছে ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্কের একক এসআই একক হেনরি, আরেক রূপ কি? ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। এখানে দেখো 1 হেনরি কত মিলি হেনরি মাইক্রো হেনরি দেওয়া আছে, 10⁻³ মিলি হেনরি, 10⁻6 মাইক্রো হেনরি, আবার 1 মিলি হেনরি 10⁻³ হেনরি, 1 মাইক্রো হেনরি 10⁻6 হেনরি। এগুলা ছোট ছোট অপশন হিসেবে প্রশ্নে আসতে পারে, অথবা যদি অনেক সহজ প্রশ্ন হয় ডিরেক্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। সো তোমাকে এগুলাও মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা সামনে আগাবো। এটা বড় করে এখানে জাস্ট তুলে দেয়া আছে। আমরা এখন গাণিতিক উদাহরণ, এরকম তুমি দেখবা গাণিতিক উদাহরণ 5.2 এরকম 2টা গাণিতিক উদাহরণ আছে। এখানে আমরা ক্লাসের শেষে এই গাণিতিক উদাহরণগুলো করব বা ম্যাথগুলো করব। আমরা স্বকীয় আবেশের পরে কোথায় আসব? পারস্পরিক আবেশ। বলো তো পারস্পরিক আবেশে কয় কুণ্ডলী থাকবে? পারস্পরিক আবেশ মানে কয় কুণ্ডলী? 2 কুণ্ডলী। তাহলে এখানে তুমি সংজ্ঞা দেখো, খেয়াল করো 2টা কুণ্ডলী এখানে আছে, যেটাতে তুমি নিজে প্রবাহ দিছো সেটাকে বলে কি কুণ্ডলী? মুখ্য বা প্রাইমারি। আর যেটাতে প্রবাহ উৎপন্ন হবে সেটা দেখো গ্যালভানোমিটার রাখা আছে, যেটায় প্রবাহ উৎপন্ন হবে সেটাকে বলে কোন কুণ্ডলী? সেটা হচ্ছে তোমার গৌণ কুণ্ডলী। ঠিক আছে, তাহলে এখানে দেখো সংজ্ঞায় দেখো, মুখ্য কুণ্ডলীতে অসম তড়িৎ প্রবাহের ফলে গৌণ কুণ্ডলীতে যে তড়িৎচুম্বক আবেশ ঘটে তাকে বলে পারস্পরিক আবেশ। তাকে বলে কি আবেশ? পারস্পরিক আবেশ। বা মুখ্য বর্তনীতে অসম তড়িৎ প্রবাহের ফলে গৌণ কুণ্ডলীতে যে আবেশ, অর্থাৎ 2টা কুণ্ডলী থাকবে। সো এখানে তুমি পারস্পরিক আবেশ গুণাঙ্ক যে পাবা, পারস্পরিক আবেশ গুণাঙ্কও তুমি পাবা একই রকম ভাবে। হ্যাঁ, তো পারস্পরিক আবেশ গুণাঙ্কের সমীকরণটা কি? পারস্পরিক আবেশ গুণাঙ্ককে প্রকাশ করা হয় এম দিয়ে, এবং সূত্রের রূপটা হয় কি? ই সমান এম ডিআই বাই ডিটি। ঠিক আছে, তাহলে ই সমান এম ডিআই বাই ডিটি। এই এম ফর হচ্ছে মিউচুয়াল। মিউচুয়াল মানে কি? পারস্পরিক। এভাবে মনে রাখতে পারো। এবং তুমি দেখবা যে এই যে পারস্পরিক আবেশ গুণাঙ্ক, এই পারস্পরিক আবেশ গুণাঙ্কের এককও কি? হেনরি। এই যে দেখো স্বকীয় আবেশ গুণাঙ্কের ন্যায় পারস্পরিক আবেশ গুণাঙ্কেরও এসআই একক কি? হেনরি। ঠিক আছে, তাহলে আমরা এটার পরে চলে আসবো কোথায়? এটার পরে তুমি দেখো স্বকীয় আবেশ আর পারস্পরিক আবেশের আবেশ গুণাঙ্কের একটা এই তুলনামূলক ছক দেয়া আছে। তো এখানে এটা আমরা অলরেডি পড়ে ফেলছি যে স্বকীয় আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে
সংজ্ঞা কিভাবে আমরা পাবো, বা স্বকীয় আবেশের ক্ষেত্রে তুমি দেখবা সব কিছুকে কয়টা কুণ্ডলী থাকবে, একটা থাকবে, আর এইটার ক্ষেত্রে কয়টা থাকবে, দুইটা, মুখ্য আর গৌণ। ঠিক আছে, এখানে সমীকরণ ফাই সমান এল আই, ওইখানে ফাই সমান কি হবে, এম আই হবে, এখানে ই সমান এল ডিআই বাই ডিটি, এখানে ই সমান এম ডিআই বাই ডিটি। হ্যাঁ, এখানে মাইনাস চিহ্ন সহ দিয়েছে তুমি মাইনাস চিহ্ন ছাড়াও যদি সমীকরণ লেখো ঠিক হবে। এবারে তুমি দেখো একক হেনরি বা ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ারের সাথে আরেকটা রূপ সব বই মিলিয়ে পড়লে ওয়েবার পার অ্যাম্পিয়ার দেয়া আছে। ঠিক আছে, তাহলে তুমি এই রূপটাও জানলা। তাহলে এই জানার পরে তুমি নেক্সট আলোচনায় চলে আসো। চলো আমরা দেখি এরপরে গাণিতিক উদাহরণ। একইভাবে ই সমান এল ডিআই বাই ডিটির মতো করে ই সমান এম ডিআই বাই ডিটি দিয়েও গাণিতিক উদাহরণ আছে। আমি তোমাদেরকে বলছিলাম এই সমীকরণ মনে রাখা জরুরি, কারণ এটা দিয়ে ডিরেক্ট ম্যাথ আসতে পারে। এটার পরে পারস্পরিক আবেশের ব্যবহারে আমরা চলে আসব। এখানে পারস্পরিক আবেশের যে ব্যবহারটা আছে, পারস্পরিক আবেশের সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ট্রান্সফরমার। তোমরা সবাই ট্রান্সফরমার নিয়ে আগের ক্লাসেই পড়ে আসছো, তোমরা এটা আমার চেয়ে ভালো পারার কথা। তো ট্রান্সফরমার কয় টাইপের বলো তো? ট্রান্সফরমার আমরা জানি কয় টাইপের, দুই টাইপের, একটা হচ্ছে স্টেপ আপ, একটা স্টেপ ডাউন। এই নামকরণটা যে হয়েছে স্টেপ আপ স্টেপ ডাউন, তো আমরা তো জানি যে ট্রান্সফরমার কি করে, ট্রান্সফর্ম করে, তাই না? তো এই যে ট্রান্সফরমার, সবার আগে আমাদের জানতে হবে যে ট্রান্সফরমার হচ্ছে পারস্পরিক আবেশের একটা প্রকৃষ্ট উদাহরণ। তাহলে ট্রান্সফরমার কিসের উদাহরণ? পারস্পরিক আবেশের উদাহরণ। তাহলে এখন আমরা এই ট্রান্সফরমার যে দুই টাইপের জানি, একটা স্টেপ আপ স্টেপ ডাউন, আরেকটা তো স্টেপ আপ স্টেপ ডাউন, এই নামকরণ হয়েছে ভোল্টেজের কারণে। কি দিয়ে? ভোল্টেজ দিয়ে। তো যে স্টেপ আপ সে কি করে, সে ভোল্টেজকে আপ করে, অর্থাৎ ভোল্টেজ বাড়ায়। এই যে দেখো অধিক বিভবে পরিবর্তন করছে, কাকে? অল্প বিভবকে। তাহলে অল্প থেকে ভোল্টেজ যদি অধিক বানায় সেটা স্টেপ আপ। আবার এই যে দেখো যে ট্রান্সফরমার অধিক বিভবের অল্প তড়িৎকে অল্প বিভবে অধিক তড়িৎ প্রবাহে রূপান্তর করে তাকে বলে স্টেপ ডাউন। তাহলে এই যে অধিক থেকে অল্প সেটাকে কি বলে? ডাউন। আর অল্প থেকে অধিক এটাকে বলে আপ। আর আমরা তো এইটা ট্রান্সফরমারের ইকুয়েশন থেকেই জানি যে যে ভোল্টেজ বাড়ায় সে কী করে? প্রবাহকে কমায়। তো আমরা সবাই একটু ট্রান্সফরমারের ইকুয়েশনটা আবার লিখে নিব। ইপি বাই ইএস আমরা কিন্তু এভাবেই পড়ছিলাম, এনপি বাই এনএস, আর আই উল্টা আইএস বাই আই পি, তাই না? তাহলে তুমি খেয়াল করে দেখো, ইপি বাই ইএস, এনপি বাই এনএস, আই এস বাই আইপি, তাই না? তাহলে এখান থেকেই আমরা জানি যে ভোল্টেজের সাথে সম্পর্কটা কি। এই ভোল্টেজের সাথে ই আর আই এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, আর ই আর এন এর সম্পর্ক সমানুপাতিক। আমরা এটা এইখানে এইভাবে লিখতে পারি, ই প্রপোর্শনেট টু এন প্রপোর্শনেট টু 1 বাই আই। তাহলে স্টেপ আপ ভোল্টেজ বাড়ায় মানে প্রবাহ কমায়, স্টেপ ডাউন ভোল্টেজ কমায় তার মানে প্রবাহ কি করে? বাড়ায়। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা একটা ট্রান্সফরমারের যে গঠন প্রণালী দেয়া আছে, গঠন ও কার্যপ্রণালী, সেখানে একটা লাইন মার্ক করব। দেখো গঠনের প্রথমেই আছে একটা কাঁচা লোহার কোর বা মজ্জা। এই যে কাঁচা লোহার কোর বা মজ্জার উপর তার পেঁচায় ট্রান্সফরমার বানানো হয়। এক পাশে কম পেঁচানো, এক পাশে বেশি পেঁচানো, এভাবে করা হয়। তাহলে এখন আমরা এই কথাগুলা কোনটাতে কম পেঁচানো কোনটাতে বেশি পেঁচানো হয়, স্টেপ আপে ইপিতে বেশি পেঁচানো তার থাকে নাকি মানে প্রাইমারিতে তার বেশি পেঁচানো থাকে না সেকেন্ডারিতে, হ্যাঁ, প্রায় তোমার স্টেপ আপ ট্রান্সফরমারের কোনটাতে তোমার স্টেপ আপে ইপি বড় হয় না ইএস বড় হয়, তারপরে স্টেপ আপে তোমার আইএস বড় হয় না আইপি বড় হয়, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাকে করতে পারে। তো সবচেয়ে সহজ যে প্রশ্নগুলো করতে পারে সেটা হচ্ছে এই সমীকরণ দিয়েই। এই যে সমীকরণটা ই প্রপোর্শনাল টু এন, ভোল্টেজের সাথে পাক সংখ্যার সম্পর্ক সমানুপাতিক, আর ভোল্টেজের সাথে তোমার প্রবাহের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। এই টাইপের প্রশ্ন হচ্ছে প্রাইমারিলি তোমাকে করতে পারে, কারণ সেগুলা বইয়ে ডিরেক্টলি দেয়া আছে। তুমি দেখো কার্যনীতির পরেই তুমি দেখবা যে এইখানে ওই পেজে লাস্ট লাইনে কুণ্ডলী দুটির ভোল্ট মাত্রা মানে ভোল্টেজ, তাহলে পাক সংখ্যার কি? পাক সংখ্যার
সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এগুলো ডিরেক্ট প্রশ্ন দিতে পারে। কুণ্ডলীর ভোল্ট মাত্রা, ট্রান্সফরমারের কুণ্ডলী দুটির ভোল্ট মাত্রা পাক সংখ্যার কি সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। আনসার কি হবে বলো তো? কি হবে? সমানুপাতিক। এইবারে তুমি দেখো পরের পৃষ্ঠায় যদি চলে যাও, পরের পৃষ্ঠায় গেলে তুমি দেখবা যে এখানে দেখবা বলছে কুণ্ডলীর তড়িৎ প্রবাহ মাত্রা আই পাক সংখ্যা এন এর কি ব্যস্তানুপাতিক, বা পাক সংখ্যা বা ভোল্টেজ দুইটারই কি হয়? ব্যস্তানুপাতিক হয়। এবং খুবই ইম্পর্টেন্ট এখানে তুমি দেখবা যে জানা দরকারের মধ্যে এখানে তুমি দেখবা এই যে 2 নাম্বার পয়েন্টটা, ট্রান্সফরমার শুধুমাত্র কোন ভোল্টেজে কাজ করে? পরিবর্তী ভোল্টেজ, অর্থাৎ এসি বর্তনীতে কাজ করে। কোন বর্তনীতে কাজ করে? এসি বর্তনীতে বা পরিবর্তী ভোল্টেজে কাজ করে। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট। কেন বলো তো ট্রান্সফরমার কেন শুধুমাত্র এসিতে কাজ করে? কারণ এসি প্রবাহের বা পরিবর্তী ভোল্টেজের আবেশ ক্ষমতা আছে। কোন ক্ষমতা আছে? আবেশ ক্ষমতা আছে। সেই কারণ কি? কারণ এসি প্রবাহের মানটা সবসময় চেঞ্জ হইতে থাকে, তার কারণে তার দ্বারা সৃষ্ট ফ্লাক্সেরও কি হইতে থাকে? পরিবর্তন হইতে থাকে। আর ফ্লাক্সের পরিবর্তনের কারণেই কি হয়? আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। হ্যাঁ, তো ট্রান্সফরমার এই কারণেই শুধুমাত্র এসি কারেন্টে কাজ করে। হ্যাঁ, আমরা নেক্সটে এটার একটা নোট পাবো। এখানে তুমি দেখবা যে ট্রান্সফরমারের সংজ্ঞা দেয়া আছে, প্রকারভেদ দেয়া আছে, ব্যবহার দেয়া আছে। এই ব্যবহারটা অবশ্যই তুমি মনে রাখবা এবং সমীকরণগুলো দেখো, সমীকরণটা দেখো আবার লেখা আছে ইপি বাই ইএস, এনপি বাই এনএস, আইএস বাই আইপি। হ্যাঁ, তো সমীকরণটা থেকে আবার নিচে লিখছে যে স্টেপ আপ বা আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে ইএস গ্রেটার দেন ইপি, এনএস গ্রেটার দেন এনপি, আইপি গ্রেটার দেন আইএস। এই যে এটা লিখলো, এটা কেন? কারণ এটা তোমাকে প্রশ্ন করতে পারে এভাবে যে স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে নিচের কোনটা সত্য? এভাবে তোমাকে 4টা অপশন দিবে। তো তোমাকে যদি বলে যে স্টেপ আপ বা আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে নিচের কোনটা সত্য, বলবে এনপি গ্রেটার দেন এনএস, আই এস গ্রেটার দেন আইপি, ইপি গ্রেটার দেন এনএস, বা ইএস গ্রেটার দেন ইপি। তাহলে কোনটা হবে? আমি লাস্টেরটা ঠিক বলছি, ইএস গ্রেটার দেন ইপি হবে। এই রকম। তাহলে এটা তুমি কিভাবে মনে রাখতে পারো সহজে? শোনো, স্টেপ আপ কি করে? স্টেপ আপ কি করে? স্টেপ আপ ভোল্টেজ বাড়ায়। তাহলে ভোল্টেজ যে বাড়ায় সবসময় আউটপুটটা কোনটা বলো তো? আউটপুট হচ্ছে গৌণ। আউটপুট কোনটা? গৌণ। সেকেন্ডারিতে বাড়ায়। তাহলে স্টেপ আপ যে ভোল্টেজ বাড়ায় কোথায় বাড়ায়? সেকেন্ডারিতে বাড়ায়, প্রাইমারিটাতে বাড়ায় না। কোনটাতে বাড়ায়? সেকেন্ডারিতে বাড়ায়। প্রাইমারির যে ভোল্টেজ সেটাকে বাড়ায় কি করে? সেকেন্ডারিতে নেয়। ঠিক আছে, অর্থাৎ প্রাইমারির যে ভোল্টেজ সেটার চেয়ে সেকেন্ডারির ভোল্টেজটা কি হয়? বেশি হয়। তাহলে স্টেপ আপে সেকেন্ডারির ভোল্টেজ যেহেতু বেশি, তাহলে ইএস গ্রেটার দেন কি হয়? ইপি হয়। ইএস গ্রেটার দেন কি হয়? ইপি হয়। তাহলে তুমি দেখো ইএস যদি ইপির চেয়ে বড় হয়, এই সমীকরণটা ঠিক রাখার জন্য এনএসও এনপির চেয়ে বড় হবে। আবার সমীকরণটা ঠিক রাখার জন্য আইপিও আইএস এর চেয়ে কি হবে? বড় হবে। ঠিক আছে, আবার তুমি স্টেপ ডাউনের ক্ষেত্রে কোনগুলা বড় হবে? উপরেরগুলা বড় হবে। ইপি এনপি আইএস হচ্ছে নিচেরগুলার চেয়ে বড় হবে। ক্লিয়ার আমার কথা? তুমি সহজ কথায় মনে রাখবা, তুমি যে সমীকরণটা শিখছো সেই সমীকরণের নিচেরগুলা বড় হইলে স্টেপ আপ। আর যদি এক্স্যাক্টলি চিন্তা করে মনে রাখতে চাও তাহলে তুমি এইভাবে চিন্তা করবা, ইপি বাই এস, এনপি বাই এনএস, আইএস বাই আইপি, এই সমীকরণটা লিখবা। লেখার পরে তুমি খেয়াল করবা যে স্টেপ আপ কি করবে? ভোল্টেজ বাড়াবে। কোথায় বাড়াবে? সেকেন্ডারিতে বাড়াবে। তাহলে কোনটা বড় হবে? ইএস বড় হবে। ইএস যদি ইপির চেয়ে বড় হয় তাহলে এনএস এনপির চেয়ে বড়, আইপি আইএস এর চেয়ে বড়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইবারে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা এবার আবেশীন কুণ্ডলীতে আসব। আবেশীন কুণ্ডলী কিভাবে তৈরি করা হয় সেটা এখানে লেখা আছে। হ্যাঁ, এখানে লেখা আছে। তুমি দেখো যে একটা তার কি করা হয়? লম্বা, এই তারটা কিন্তু অনেক লম্বা ছিল, সেটাকে কি করা হয়েছে? সেটাকে, এই লম্বা তারটাকে একদম মাঝে ধরে এটাকে পেঁচানো হয়েছে। হ্যাঁ, কি করা হয়? লম্বা তারটাকে
এক ভাঁজ নিয়ে এটাকে কি করা হয়েছে, পেঁচানো হয়েছে। তাহলে পেঁচাইলে কি হয়, এরপরে এর মধ্যে যখন কারেন্ট চলবে এক পাশের আবেশের, তুমি দেখো এই যে এখানে একটা তীর চিহ্ন আছে, এই পাশে একটা তীর চিহ্ন আছে, হ্যাঁ, এই দিকের ডিরেকশন তীর চিহ্নের, আবার এইটাতে উল্টা দিকের ডিরেকশন। তো এইভাবে পেঁচানোর কারণে কি হয়, এক পাশের যে আবেশ আর এক পাশের আবেশ দিয়ে কি হয়ে যায়, নাকচ হয়ে যায়। তাহলে তোমার এই কুণ্ডলীটা কি হয়, একদম পুরো আবেশীন কুণ্ডলীতে পরিণত হয়। হ্যাঁ, আর আবেশীন কুণ্ডলী কেন দরকার, কারেন্ট চলার সময় যদি চারপাশে এরকম ফ্লাক্স থাকে তাহলে সেটা কি করে, সেটা ওই যে তোমাকে বলছিলাম না যে লেন্জের সূত্রে ওখানে যার জন্য উৎপন্ন হয় তাকে বাধা দেয়। তো এই যে আবেশ তৈরি হবে, এই আবেশের কারণে তোমার কি হবে, আবেশের কারণে তো প্রবাহর তৈরি হবে, সেই প্রবাহটা এই তারের প্রবাহকে বাধা দিবে। এই কারণে আবেশীন কুণ্ডলী এর চিন্তাধারা আসছে। আবেশীন কুণ্ডলী তৈরি করা হয়েছে কি কারণে, কারণটা হচ্ছে এই প্রবাহটা যাতে বাধাগ্রস্ত না হয়। তাহলে এখানে আমাদের এখান থেকে আসার মতো প্রশ্ন কি আছে, আমি আবেশীন কুণ্ডলীর ধারণা বুঝলাম যে আবেশীন কুণ্ডলীতে কি হয়, এখানে আবেশের কারণে তড়িৎ প্রবাহ যে বাধাগ্রস্ত হয় সেই বাধাটা থাকে না, এইটা অর্ধেক করে এটাকে পেঁচানো হয় এমনভাবে এক পাশের আবেশ আর এক পাশের আবেশ দিয়ে নাকচ হয়ে যায়। এটা না হয় আমি বোঝার জন্য বুঝলাম। আমাকে এখান থেকে প্রশ্ন কি করতে পারে, এইখানে প্রথম দুইটা লাইনের মধ্যে দেখো এখানে কোন তারের কুণ্ডলীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে স্বকীয় আবেশ সৃষ্টি হয়, এই যে স্বকীয় আবেশের নির্ভরশীলতা এখানে লেখা আছে, এইটা থেকে তোমাকে প্রশ্ন করতে পারে। এই স্বকীয় আবেশ তারের কুণ্ডলীর প্রস্থচ্ছেদ, আকার, পাক সংখ্যার, মাধ্যমের প্রবেশতা ইত্যাদির উপর নির্ভর করে। তো তোমাকে এখান থেকে প্রশ্ন করবে স্বকীয় আবেশ নিচের কোনটির উপর নির্ভর করে না, এই চারটার মধ্যে তিনটা ঠিক রাখবে আর একটা চেঞ্জ করে দিবে। তো এই চারটা বিষয়কে আমরা মনে রাখবো কিভাবে, কুণ্ডলীর প্রস্থচ্ছেদ, আকার, পাক সংখ্যা, মাধ্যমের প্রবেশতা, এই চারটাকে আমরা মনে রাখবো হচ্ছে প্রমা আপা, এই কথাটা দিয়ে। প্রস্থচ্ছেদ, মাধ্যমের প্রবেশতা, আকার, পাক সংখ্যা, প্রস্থচ্ছেদ, মাধ্যমের প্রবেশতা, আকার, পাক সংখ্যা, এই চারটা বিষয় দিয়ে মনে রাখবো। ওকে, তাহলে এখন আমরা নেক্সট টপিকে চলে যাই। দেখো এখানে কি আছে, আমাদের চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা আছে। আমাদের চ্যাপ্টারের নাম কি ছিল, চ্যাপ্টারের নাম হচ্ছে তড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ। এই পরিবর্তী প্রবাহের যে আলোচনাটুকু এখানে আসছে তোমার 5.9 অনুচ্ছেদ প্রথমে। এখানে দেখো সরাসরি প্রবাহ, এটাকে বলে ডিসি কারেন্ট, ডিরেক্ট কারেন্ট, বা ও দিক পরিবর্তী প্রবাহ, সেটা হচ্ছে এসি কারেন্ট, সেই সংক্রান্ত আলোচনা। তাহলে ডিসি কারেন্ট আর এসি কারেন্টের যে ধারণা, এখানে প্রথম আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এদের পার্থক্যকারী বিষয় হচ্ছে দিক। একটার ক্ষেত্রে দিক পরিবর্তন হয় না, এই যে দেখো দিক বা দশা পরিবর্তন করে না, সেটা হচ্ছে ডিসি কারেন্ট বা সরাসরি প্রবাহ। আর তাহলে এসি কারেন্ট কি হবে, এসি শব্দটার অর্থই দেখো, এসি মানে অল্টারনেটিং, এসি মানে অল্টারনেটিং কারেন্ট। তার মানে কারেন্টটা সবসময় কি করে, অল্টারনেট করে। কিভাবে অল্টারনেট করে, সেটা হচ্ছে সাইন কার্ভের মতো করে অল্টারনেট করে। তোমরা সবাই জানো সাইন কার্ভ কি জিনিস। তো এখানে তুমি দেখবা যে এই যে দিক পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট, সেটা কি করে, সেটা হচ্ছে সাইন কার্ভের মতো অল্টারনেট করে। কিভাবে, তুমি দেখো, এই যে দেখো এখানে সাইন 0 কত, 0, সাইন 90 ডিগ্রি এটা কি +1, সাইন 180 সেটা কি 0, 270 সেটা কি -1, 360, এই যেখানে 360, এ পর্যন্ত তো একটা সাইকেল না, একটা সাইকেলের সময়কাল, পর্যায়কাল টি দেখো পাশে আছে। তো এই যে একটা সাইন কার্ভ, ঠিক আছে, এই সাইন কার্ভের মতো এসি কারেন্ট হচ্ছে দিক পরিবর্তন করে। তাহলে এই যে দেখো সংজ্ঞার মধ্যে আছে যে প্রবাহ সময়ের সাথে সাথে এই দিক বা দশা পরিবর্তন করে সেটাকে বলে কি, এসি কারেন্ট। তো সেটা কোন কার্ভের মতো করে, এসি কার্ভের মতো করে, তোমার সাইন কার্ভের মতো এভাবে তোমার আগাইতে থাকে। সেই জন্য এই এসি কারেন্টকে বলা হয় সাইনুসয়েডাল। কি বলে, সাইনুসয়েডাল। হ্যাঁ, এবং এসি কারেন্টের যে ইকুয়েশন সেটা হচ্ছে I = I0 sin
ওমেগা টি। এটা আমাদের ম্যাথের জন্য কাজে লাগে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আই সমান আই নট সাইন ওমেগা টি। ওমেগা টি মানে কি থিটা। তাহলে আলটিমেটলি এই এসি কারেন্ট কোন কার্ভের মতো করে দিক পরিবর্তন করে? সাইন কার্ভের মতো। আচ্ছা, এখন তুমি দেখো প্রতি মুহূর্তে এটা দিক পরিবর্তন করছে। হ্যাঁ, এখানে এটার মান কত? 0। এইখানে সাইনের মান কি হয়? সর্বোচ্চ। এবং এই জন্য এটাকে বলে আই নট। এটাকে বলে কি? আই নট। এখানে দেখো এই যে আই নট দেয়া আছে, এটা আমি বড় হাতের আই দিয়েও লিখতে পারো, আই নট। হ্যাঁ, অন্য রাইটারের বইগুলোতে বড় হাতের আই দিয়ে লেখা আছে। হ্যাঁ, এটাকে বলে প্রবাহের কি মান? এটাকে বলে শীর্ষমান। কি বলে? শীর্ষমান। হ্যাঁ, এবং সাইনের মান এখানে যেহেতু সবচেয়ে বেশি হয়, এই জন্য এটাকে বলে কি? শীর্ষমান। তাহলে আমরা এখান থেকে তুমি দেখো এক সাইকেলের সময়কাল তো টি, এইখানে টি/2। তাহলে এখান থেকে এইটুকু আসতে কত সময় লাগে? এখান থেকে এইটুকু টি/2 সময় লাগে। পুরাটাতে কত সময় লাগে? টি সময় লাগে। তাহলে এইখান থেকে এইটুকু আসতে যদি টি/2 সময় লাগে, তাহলে এই শূন্য থেকে শীর্ষে এইটুকু যাওয়ার জন্য কত সময় লাগে? শূন্য থেকে শীর্ষে যাওয়ার জন্য কত সময় লাগে? এটুকু টি/2 হলে এটা কি হবে? এটা টি/4 হবে। কত সময় হবে? টি/4। তাহলে শূন্য থেকে শীর্ষে যাওয়ার এইখান থেকে এইটুকুতে আসার সময়কাল কত? সেটা হচ্ছে টি/4। ঠিক আছে, এটা তুমি মনে রাখো, এটা ম্যাথের জন্য কাজে লাগবে আমাদের পরে। তাহলে আমরা এটার পরে চলে আসবো কোথায়? দেখো আমাদের এই যে এসি কারেন্ট তৈরি করার একটা যন্ত্রের কথা এখানে বলা আছে। এসি কারেন্ট তৈরি করার যন্ত্র হচ্ছে ডায়নামো। হ্যাঁ, তো ডায়নামো এসি কারেন্টও বানাইতে পারে, ডিসি কারেন্টও বানাইতে পারে, কারেন্ট তৈরি করার যন্ত্র। তো এখানে ডায়নামো কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল। তোমরা অবশ্যই এই সংজ্ঞাটা মনে রাখবা। ডায়নামো হচ্ছে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। ঠিক আছে, তো ডায়নামো কয় টাইপের হয়? 2 টাইপের হয়। একটা হচ্ছে এসি ডায়নামো আর একটা হচ্ছে ডিসি ডায়নামো। তো এসি কারেন্ট বানালে এসি ডায়নামো, ডিসি কারেন্ট বানালে ডিসি ডায়নামো, সেটা তো খুবই সহজ। তো এখানে তুমি দেখো পরিবর্তী প্রবাহ ডায়নামো বা একটা এসি ডায়নামোর যান্ত্রিক গঠন দেয়া আছে। তো একটা এসি ডায়নামোতে কি থাকে? একটা চুম্বক থাকে, সেটা স্থায়ীও হইতে পারে, একটা তড়িৎ চুম্বকও হইতে পারে। আবার কি কি থাকে? আর কি থাকে? একটা চুম্বকের পাশাপাশি একটা ঘূর্ণায়মান কুণ্ডলী বা আর্মেচার থাকে। সেই আর্মেচার কি দিয়ে তৈরি? কাঁচা লোহা দিয়ে তৈরি। হ্যাঁ, মনে রাখবা। আর 2টা স্লিপ রিং বা চাকা থাকে। আর কি থাকে? আর হচ্ছে কার্বনের তৈরি 2টা ব্রাশ থাকে। কার্বনের তৈরি কয়টা ব্রাশ? কার্বনের তৈরি 2টা ব্রাশ থাকে। তাহলে এখানে আমরা এটাকে সহজে মনে রাখতে পারি এই ছন্দটা দিয়ে, র্যাম্প। আরতে রিং, কি রিং? স্লিপ রিং। এতে আর্মেচার, এনতে ম্যাগনেট, ম্যাগনেট মানে কি? চুম্বক। আর বিতে কি? ব্রাশ। তাহলে এইখানে এই 4টা জিনিস থাকে। কি কি? র্যাম্প। এবং এইখানে আর থাকে কয়টা? রিং থাকে কয়টা? রিং থাকে হচ্ছে তোমার 2টা। আর এখানে ব্রাশ থাকে কয়টা? সেটাও থাকে কয়টা? 2টা। হ্যাঁ, আর এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, আর্মেচার কি দিয়ে তৈরি? কাঁচা লোহা দিয়ে তৈরি। এবং ব্রাশ কি দিয়ে তৈরি? কার্বন দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে পড়া খুবই সোজা। তাহলে এখন আমরা নেক্সট কয়েকটা সংজ্ঞা আছে, তুমি দেখো দিক পরিবর্তী প্রবাহ সম্পর্কিত কয়েকটা সংজ্ঞা। এখানে এই যে তুমি শীর্ষমান পড়ে আসলা না, যে প্রবাহের সর্বোচ্চ মানকে শীর্ষমান বলে। শীর্ষমানেরই আরেক নাম হচ্ছে বিস্তার বা অ্যামপ্লিটিউড। তাহলে আমরা পরিবর্তন চক্র বা সাইকেল, পর্যায়কাল, কম্পাঙ্ক, এরকম কতগুলো সংজ্ঞা পাবো। তো পর্যায়কাল, একটা সাইকেলের সময়কাল পর্যায়কাল। একটা সাইকেল বা পরিবর্তন চক্র। তোমার কম্পাঙ্ক হচ্ছে তোমার কি জিনিস এটা তোমরা জানো, সাইকেল পার সেকেন্ড। হ্যাঁ, প্রতি সেকেন্ডে যতগুলো চক্র সম্পাদন করে, বা সাইকেল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে যতগুলা চক্র, সেইগুলার ছোট ছোট যে তোমার সূত্র আছে, এই যে ওমেগা ইকুয়াল টু 2πf, টি ইকুয়াল টু 2π/ওমেগা, বা ওমেগা ইকুয়াল টু 2π/t, এগুলো আমরা সবাই জানি। বা ওমেগাকে যে কৌণিক কম্পাঙ্ক বলে, এগুলো আমরা জানি। আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে এই যে সংজ্ঞাগুলো আছে, এগুলা
আমাদেরকে ইংলিশ টার্ম সহ পড়তে হবে। কি সহ পড়তে হবে? ইংলিশ টার্ম, সরি এটা বারবার সরে যাচ্ছে। ইংলিশ টার্ম সহ পড়তে হবে। এগুলো খুবই ইজি সংখ্যা। আমরা চলো নেক্সট স্লাইডে চলে যাই। 5.12 আর 5.12 হচ্ছে আজকের আমাদের লাস্ট টপিক, লাস্ট দুইটা টপিক। তো 5.12তে প্রবাহের গড় মান, বর্গমূলে গড় মান আর শীর্ষমান আছে। তো শীর্ষমান কি জিনিস তুমি জানো, যে এসি কারেন্ট যখন চলার পথে T/4 সেকেন্ড সময় পর, বা 0 থেকে যখন T/4 সেকেন্ডে সময় ব্যয় হয়, ওই সময়ে প্রবাহের মানটা সর্বোচ্চ হয়। হ্যাঁ, তো প্রবাহের সর্বোচ্চ মানকে শীর্ষমান বলে বা বিস্তার বলে, এটা তুমি জানো। সেটা প্রকাশ করা হয় শীর্ষমানকে কি দিয়ে? শীর্ষমানকে প্রকাশ করা হয় I0 দিয়ে। ঠিক আছে, তো এখানে আরও দুইটা মান আছে, প্রবাহের গড় মান আছে। গড় মানকে প্রকাশ করা হয় ছোট হাতের I এর উপর এরকম দাগ দিয়ে, অথবা বড় হাতের I এর উপর এরকম বার দিয়ে। তাহলে শুধু গড় মানকে প্রকাশ করা হয় কি দিয়ে? I বার দিয়ে। হ্যাঁ, আর আরএমএস মান বা বর্গমূলীয় গড় মান, এইটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? IRMS দিয়ে। এইটা তোমাকে আগে মনে রাখতে হবে। তুমি জাস্ট দুইটা সূত্র যদি তুমি মনে রাখো, তাহলে বাকি সব পড়া তোমার হয়ে যাবে। এই দুইটা সূত্রে আসার ওয়েটা আমি তোমাদেরকে বলতেছি। সো এসি কারেন্ট কিভাবে আগাচ্ছে? এরকম সাইন কার্ভের মতো আগাচ্ছে, তাই না? sin 0 0, sin 90 + 1, 180 0, 270 - 1, 360 0। তো এই পর্যন্ত সময়কাল t। তো এইখানে তুমি দেখো প্রবাহের মান প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। প্রবাহের মান প্রতি মুহূর্তে কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এই যে প্রবাহের মান প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তো তুমি তো বাসা বাড়িতে কত ভোল্টেজে কারেন্ট আসে তুমি বলো, কত ভোল্ট? 220 ভোল্ট। তো 220 ভোল্ট তুমি কোত্থেকে পাচ্ছ, কিভাবে পাচ্ছ? তাহলে অবশ্যই তুমি এই প্রতি মুহূর্তে চেঞ্জ হওয়া মানটাকে একটা গড় করে নিছো, সেটা আমাকে বলতেছো। হ্যাঁ, তো এই যে 220 ভোল্ট কারেন্ট যে আসে বাসা বাড়িতে, সেটা কোন মানে আসে সেটাও তোমাকে জানতে হবে। হ্যাঁ, 220 ভোল্ট যে তুমি বলতেছো, সেটা আরএমএস মান। কি মান? আরএমএস মান। তো সেই আরএমএস হচ্ছে বর্গমূলীয় গড় মান। সেটার আগেও আর এক ধরনের গড় মান আছে, যেটা এই বইয়ে আলোচনা করছে, সেটা হচ্ছে শুধু গড় মান। তো শুধু গড় মান কিভাবে বের করছে? তো ফুল একটা সাইকেল নিয়ে গড় যখন করতে গেছে, শুধু গড় মান বের করতে গেছে, এই যে তখন এখানে দেখো পরিবর্তী প্রবাহের পর্যায়কালে, অর্থাৎ পূর্ণ চক্রের কালে গড় মান কত পাইছে? 0 পাইছে। তো পূর্ণ চক্রের কালে একটা ফুল সাইকেল 0 থেকে t নিয়ে যখন হিসাব করছে, তখন এটা পাইছে 0। সো তোমাকে যখনই তুমি গড় মান পড়বা, কি পড়বা? গড় মান পড়বা, তখনই তুমি এটা মাথায় রাখবা যে যদি পূর্ণ চক্রে, তোমাকে পূর্ণ চক্রে যদি কোনো মান জিজ্ঞেস করে, কোন চক্রে? পূর্ণ চক্রে যদি কোনো মান জিজ্ঞেস করে তোমাকে, তাহলে পূর্ণ চক্রে যে কোনো মান জিজ্ঞেস করলে সেটা শুধু গড় মানই আছে। পূর্ণ চক্রে গড় মান কি হয়? গড় মান কি হয়? সেটা হচ্ছে 0 হয়। এই জন্য গড় মানকে এই 0 থেকে t½ দিয়ে গড় করা হয়েছে। তুমি দেখো এইখানে এই রেঞ্জ করছে 0 থেকে t½ 0 থেকে কত? t½ করে এই যে গড় মানটা সেটা কত পাইছে? সেটা পাইছে পরের পৃষ্ঠায় আছে, দেখো সেটা পায় হচ্ছে 2/πI0। কত? 2/πI0। 2/πI0 সেটা কি হয়? এই যে দেখো, তাহলে গড় মান I বার সমান 2/πI0। এই 2/π এর মান কত হয়? 0.637। তো I0 কে কি বলে? শীর্ষমান বলে না? তাহলে পুরো সমীকরণটা কি হলো? I বার ইকুয়াল টু 0.637 I0। তাহলে I বার সমান কত? 0.637 I0। আমি জিরোটা দেই নাই, তো I বার সমান কি? 0.637 I0। এখানে তোমাকে দুই টাইপের প্রশ্ন করবে। একটা হচ্ছে শীর্ষমান I বার সমান কত,
তোমাকে কতগুলো ইকুয়েশন দিয়ে দিবে, আই বার সমান 0.67 I0, 0.673 I0 বা 0.707 I0, এইভাবে দিয়ে দিবে। অথবা তোমাকে বলবে গড় মান শীর্ষমান এটার কয় গুণ। তো এখানে তুমি দেখো এইটা যদি গড় মান হয়, গড় মান আই বার শীর্ষমান I0 এর কয় গুণ হবে বলো তো? এর সাথে কত আছে? শীর্ষমানের সাথে কত আছে? 0.637 আছে না? তাহলে গড় মান শীর্ষমানের 0.637 গুণ। ঠিক আছে। আবার উল্টা করে তোমাকে প্রশ্ন করতে পারে শীর্ষমান I0 গড় মানের কত গুণ। এই প্রশ্ন আনসার করতে গেলে তুমি প্রথমে আগে মাথায় নিবা কারটা জানতে চাইছে আর কার কয় গুণ, তাই তো? তোমাকে যদি বলে শীর্ষমান গড় মানের কয় গুণ, তাহলে সব কিছুকে তোমার গড় মানের পাশে পাঠিয়ে দিতে হবে। কারণ কি, গড় মানের কয় গুণ বলছে, জানতে চাইছে কি শীর্ষমান গড় মানের কয় গুণ। তাহলে তোমার এইখান থেকে আসতে হবে। তুমি খেয়াল করো, তুমি সব কিছু গড় মানের পাশে পাঠিয়ে দিলে π/2 হবে না? শীর্ষমান জানতে চাইছে, শীর্ষমানকে একা রাখবা, তাহলে π/2 যদি হয় তাহলে শীর্ষমান গড় মানের কয় গুণ হবে? π/2 গুণ হবে। শীর্ষমান I0 গড় মান আই বারের কয় গুণ হবে? π/2 গুণ হবে। π/2 এর মান কত? 1.57। π/2 এর মান কত? 1.57। তাহলে তুমি দেখো শীর্ষমান 1.57 ইন্টু গড় মান, তাহলে এখানে এই লাইনটা মার্ক করে রাখো, শীর্ষমান গড় মানের 1.57 গুণ। এভাবে তোমাকে প্রশ্ন করবে এবং তুমি এই সমীকরণটা মুখস্থ রাখবা। শুধু গড় মান সমান কত? 0.637 I0। তাহলে আমরা গড় মানের ইকুয়েশন পেয়ে গেছি। আমরা এখন চলে যাব বর্গমূল গড় মানে। কোথায় চলে যাব? বর্গমূল গড় মান। বর্গমূল গড় মানে তুমি দেখবা এখানে বর্গমূল গড় মানকে বলছে IRMS। ঠিক আছে। এবং IRMS সমান কত পাওয়া যায়? IRMS সমান হচ্ছে, তুমি একবারে নেক্সট পেজে গিয়ে দেখবা IRMS সমান I0/√2, তার মানে হচ্ছে 1/√2 I0। তাহলে তুমি দেখো RMS মান শীর্ষমানের কয় গুণ? 1/√2 গুণ। এই 1/√2 এর মান কত আসে? 0.707। তাহলে RMS মান শীর্ষমানের কয় গুণ? শীর্ষমানের I0 শীর্ষমান কয় গুণ? 0.707 গুণ। তাহলে RMS মান শীর্ষমানের কয় গুণ? 0.707 গুণ। তাহলে এইটার পরে আমরা নেক্সট পেজে চলে যাই। এই যে দেখো এখানে লেখাই আছে বর্গমূলে গড় মান বা RMS মান শীর্ষমানের কয় গুণ? 0.707 গুণ। এখানে পার্সেন্ট দিয়েও তোমাকে বলতে পারে। তো 0.707 গুণ মানে কত? 70%। তাহলে তুমি আমাকে বলো তো, ওই যে বর্গমূল গড় মান, শুধু গড় মান যেটা ছিল, শুধু গড় মান সমান, তুমি দেখো এই যে শুধু গড় মান শীর্ষমানের কয় গুণ? 0.67 গুণ, তাই না? তাহলে এখানে শুধু গড় মান যদি শীর্ষমানের 0.67 গুণ হয়, সেটা কত পার্সেন্ট? 63.7%। তো পার্সেন্টেজে চাইলে সেটাও তুমি এটা থেকে আনসার করতে পারবা। আমরা এইবারে চলে আসবো কোথায়? এখানে দেখো একটা নোট করা আছে। এই নোটটা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি যেন সব কিছুকে একসাথে পাও। দেখো এখানে লেখা আছে শীর্ষমানকে কী দিয়ে প্রকাশ করা হয়, গড় মানকে কী দিয়ে প্রকাশ করা হয়। এটা ছোট হাতের I এর ওপর বার দিয়েও প্রকাশ করা হয়, হ্যাঁ। আর বর্গমূল গড় মানকে কী দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটা দেখো এখানে তোমাকে পূর্ণ চক্রে একটা মানই বের করতে বলতে পারে। পূর্ণ চক্রে গড় মান কত? 0 হয়, এই জন্য গড় মান অর্ধচক্রে বের করা হয়। সো তোমাকে ডিরেক্ট গড় মান বললে সেটা অর্ধচক্রেরটাই বুঝাবে। কত? 2/πI0 বা 0.67 I0। তাহলে গড় মান শীর্ষমান I0 এর 0.67 গুণ, উল্টা করে দিলে শীর্ষমান গড় মানের 1.57 গুণ হয়। আর তোমার RMS মান গড় মানের কি হয়? শীর্ষমানের কি হয়? RMS মান শীর্ষমানের 0.707 গুণ হয়। এই যে দেখো এখানে বর্গমূলে গড় মানেরটা দেয়া আছে, RMS মান IRMS 0.707 I0। ঠিক আছে। আচ্ছা, এটাকে উল্টায় দিলে তুমি কত পাবা? ওই যে 1/√2 ছিল না, শীর্ষমান RMS মানের কত গুণ হবে? √2 এর পাশে চলে আসবে, √2 গুণ হবে, সেটাও লেখা আছে এখানে। ঠিক আছে। তাহলে এই নোটটুকু পড়লে কে কার কত গুণ এবং RMS মান সমান 0.707 I0 আর শুধু গড় মান সমান 0.67 I0, এই সার্বিক
এই দুটো টপিক থেকে যা প্রশ্ন হতে পারে সব তুমি পেরে যাবা। তবে একটা বিষয় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই যে বর্গমূলীয় গড় মান সেটার আরও দুইটা নাম আছে। 5.12.2 বর্গমূলীয় গড় মানের হেডলাইনের পাশে তুমি লিখবা আপাত মান, অবলিক দিয়ে লিখবা কার্যকর মান। আপাত মান বা কার্যকর মান এটা তুমি লিখবা। হ্যাঁ, কেন লিখবা আমি তোমাকে বলছি একটু পরে। এখানে তুমি কতগুলা কোয়েশ্চেন পাবা, যেই কোয়েশ্চেনগুলা তোমার ওই দুইটা ছক থেকে আসে। বলো তো তোমরা খেয়াল করো, আমি বলছি উপরেরটা একটু হেডলাইনটা চলে আসছে উপরে। পর্যাবৃত্ত তড়িৎচালক বলের একটা পূর্ণ চক্রের গড় মান, আমি এই প্রশ্নটাতে আসি। হ্যাঁ, পর্যাবৃত্ত তড়িৎচালক বলের একটা পূর্ণ চক্রের গড় মান কত? এখানে প্রশ্নটা খেয়াল করো তুমি। আচ্ছা, এটার আগে কি কোনো বিয়া ছিল আমি দেখে নেই, আমি কি আনসারটা সম্ভবত আগে দিয়ে দিয়েছি না, এটাই ছিল। দেখো খেয়াল করো, প্রশ্নটা দেখানোই উদ্দেশ্য আমার। তুমি দেখো এইভাবে প্রশ্ন হবে, পর্যাবৃত্ত তড়িৎচালক বলের একটা পূর্ণচক্রের গড় মান কত? তাহলে এই যে দেখো পূর্ণচক্র দিয়ে একটা প্রশ্নই তোমাকে করতে পারে। পূর্ণচক্র দিয়ে প্রশ্ন করলে যেন আনসার কত হবে? 0 হবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এটা পারতা। ঠিক আছে, পর্যাবৃত্ত তড়িৎচালক বলের পূর্ণচক্র বললেই, আমি আবার বলতেছি, পূর্ণচক্র বললেই এই মানগুলোর মধ্যে আনসার কোনটা হবে? 0 হবে। এইবার এসি কারেন্ট ডিসি কারেন্ট কোনটা বেশি বিপজ্জনক? তোমরা সবাই জানো কোনটা বিপজ্জনক? এসি বিপজ্জনক। কেন? কারণ সেই কারেন্টটা অল্টারনেট করে, সেটার মান বাড়ে কমে। তুমি 220 ভোল্টের চেয়েও বেশি ভোল্টে শক খাইতে পারে। ঠিক আছে, আর ডিসি কারেন্ট যেটা সরাসরি প্রবাহ, যেটা ব্যাটারি থেকে বা কোর্স থেকে পাওয়া যায়, সেই ডিসি কারেন্ট সেটা তোমার একটা সার্টেন প্রবাহই সবসময় দেয়। সো তুমি একটা 220 ভোল্ট ডিসি শক খাইলে তুমি 220 ভোল্টেই শক খাবা, কিন্তু 220 ভোল্ট এসি কারেন্টের শক খাইলে সেটা হাইয়েস্ট কত হইতে পারে? সেটা হাইয়েস্ট 311 ভোল্ট হইতে পারে। এখন এখানে দেখো লেখা আছে সমপ্রবাহ ডিসি অপেক্ষা পরিবর্তী প্রবাহ এসি বেশি বিপজ্জনক। এর নিচে দেখো কাজ বক্স কেন বিপজ্জনক সেটাও লেখা আছে। তারপরে তুমি দেখো একটা লাইন আছে, 220 ভোল্ট এসি বলতে বোঝায় তার কার্যকরী মান। তাহলে এখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে যে 220 ভোল্ট যে বাসাবাড়িতে কারেন্ট আসে সেটার কার্যকরী মান কত? বাসাবাড়িতে যে কারেন্ট আসে তার কার্যকরী মান কত? কত কার্যকরী মান মানে আরএমএস মান। তুমি কি বুঝতে পারতেছো আমি যে কেন আরএমএস মান বলছিলাম? এই 220 ভোল্টকে আইআরএমএস, সেটা কত? 220 ভোল্ট হলেও তার শীর্ষমান, শীর্ষমান মানে কি? আই নট, সেটা কত হইতে পারে? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ভোল্টেজ যেহেতু বলছে এই জন্য এটা ইআরএমএস হবে। কি হবে? ইআরএমএস হবে। এটা কি হবে? ই নট হবে। কি হবে? ই নট হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো তার শীর্ষমান কত হয়? 311 ভোল্ট হয়। এটা আমরা গাণিতিকভাবে কিন্তু এখানে দেখাইতে পারি। দেখো বাসাবাড়িতে কারেন্ট আসে কত? ইআরএমএস। কত ভোল্টে কারেন্ট আসে? 220 ভোল্ট। তাহলে বলো তো আমাদের সূত্র কি ছিল? আইআরএমএস সমান 1/√2 আই নট। তাহলে ইআরএমএস সমান কি হবে? ইআরএমএস সমান 1/√2 ই নট। কি হবে? ই নট হবে। তাহলে তুমি দেখো ই নটটাই তো সর্বোচ্চ মান প্রবাহের, তাই না, বা ভোল্টেজের। তাহলে ই নট সমান ইআরএমএস ইন্টু √2 হয় না? ই নট, অতএব ই নট সমান ইআরএমএস ইন্টু √2। তাহলে ইআরএমএস বাসাবাড়িতে কত ভোল্টে আসে? 220 ভোল্ট। ঠিক আছে, তাহলে 220 ইন্টু √2 কত হয়? √2 মানে তো 1.414, তাহলে সেটা দিয়ে গুণ করলে কত হয়? অ্যাপ্রক্সিমেটলি সেটা কত আসে? 311 ভোল্ট আসে। এই জন্য এসি কারেন্ট বেশি বিপজ্জনক। তাহলে আমরা এভাবেও যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে বাসাবাড়িতে যে কারেন্ট আসে তার কার্যকরী মান কত,
220 ভোল্ট। তার শীর্ষমান কত? 311 ভোল্ট। এভাবেও কিন্তু ডিরেক্ট তোমাকে প্রশ্ন করতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এটার পরে চলে আসব। আশা করি এখান থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা সবাই আনসার করতে পারবা। আমরা এটার পরে চলে আসব কোথায়? আমাদের এই যে দেখো লাস্ট এই টাইপের একটা উদাহরণ আছে, গাণিতিক উদাহরণ 5.5। এটা আমরা পরে পরে করতেছি। তোমরা নেক্সট যে টপিকটা আছে এখানে সেটাতে যাওয়ার আগেই খুবই ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন তুলে দেয়া আছে, এবং এই দুইটা প্রশ্নই মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। হ্যাঁ, যে বাসাবাড়িতে যে কারেন্ট আসে সেটা 220 ভোল্টে আসে, এবং তার কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক হচ্ছে 50 হার্টজ। এইটা সব সময় তোমরা মুখস্থ রাখবা যে বাসাবাড়িতে যে কারেন্ট আসে সেটা 220 ভোল্টে আসে। এটা তো মনেই থাকে, প্যাচ লাগতে পারে এই 50 না 60 হার্টজ যেটা নিয়ে। হ্যাঁ, কারণ অনেক দেশে 60 হার্টজেও আসে। তো বাংলাদেশে কত হার্টজে আসে? 50 হার্টজে আসে। এটা সবসময় মনে রাখবা। এবারে আমরা কার্যকর তড়িৎ প্রবাহতে আসব। এই যে কার্যকর তড়িৎ প্রবাহ, আমি তোমাদেরকে বলছিলাম না IRMS, বর্গমূল গড় মানের আরও দুইটা নাম কি বলছিলাম? আপাতমান বা কার্যকর মান। তো কার্যকর তড়িৎ প্রবাহ বলতে আসলে কাকে বোঝানো হয়? কার্যকর তড়িৎ প্রবাহ বলতে আসলে তোমার IRMS-কেই বোঝানো হয়। IRMS বা বর্গমূল গড় মানকেই বোঝানো হয়। তো আমরা একটু পরে গিয়ে এটা পাবো। তুমি দেখবা যে এখানে লেখা আছে, এই যে দেখো এখানে লেখা আছে, দেখো VRMS কি লেখা আছে? VRMS এবং IRMS-কে যথাক্রমে কার্যকর ভোল্টেজ এবং কার্যকর প্রবাহ বলে। পেয়েছো? অর্থাৎ এর অর্থ হচ্ছে, তুমি দেখো অ্যামিটার এবং ভোল্টমিটার নিয়ে তোমরা ল্যাব করছো, বা তোমরা যে মানটা পাও অ্যামিটারের যেই ডিসপ্লে আছে সেইখানে অ্যাম্পিয়ারের যে লেখা ওঠে সেটা অ্যাকচুয়ালি কত? সেটা আরএমএস মান। সেটা প্রবাহের কি মান? আরএমএস মান। ভোল্টমিটারে যে এত ভোল্ট লেখা ওঠে ডিসপ্লেতে সেটা কোন মান? আরএমএস মান। ঠিক আছে, তাহলে আমরা এটা জানতে পারলাম। এবং একদম লাস্টে তুমি দেখবা আকৃতি গুণাঙ্ক আছে। কি আছে? আকৃতি গুণাঙ্ক। আকৃতি গুণাঙ্ক জিনিসটা কি? আকৃতি গুণাঙ্ক হচ্ছে জাস্ট তোমার যে আরএমএস মান আর গড় মানের অনুপাত। হ্যাঁ, তো IRMS বাই I বার যে অনুপাতটা আছে সেটা হচ্ছে আকৃতি গুণাঙ্ক। তো এই যে দেখো গড় বর্গের বর্গমূল মান বা আপাত মান বাই গড় মান। তো তুমি দেখো সেটা হয় ওই যে 1/√2 I0 বাই 2/π I0। হ্যাঁ, বা 0.707 I0 বাই 0.637 I0। আমরা যদি ডিরেক্ট বলি তাহলে তুমি চিন্তা করে দেখো 0.707 বাই 0.637, এই 0.7 0.6, তাহলে এই মানটা একের চেয়ে একটু বেশি হবে। কত হয়? 1.1 হয়, 1.11 হয়। এইটা একটা ধ্রুব মান। এটাকে বলে সার্বজনীন ধ্রুবক। কি ধ্রুবক? সার্বজনীন ধ্রুবক। হ্যাঁ, এবং এইটা কি নির্দেশ করে? এটা হচ্ছে পরিবর্তিত তড়িৎচালক শক্তি বা প্রবাহের তরঙ্গ আকার নির্দেশ করে। আমরা জানি যে পরিবর্তিত তড়িৎচালক শক্তি বা প্রবাহ এটা এরকম তরঙ্গ আকারে তোমার অগ্রগামী হয়। তো সেটা এই আকৃতি গুণাঙ্কের মানটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে? পরিবর্তিত তড়িৎচালক শক্তি বা প্রবাহের কি আকার? তরঙ্গ আকার নির্দেশ করে। তবে এখানে একটা কথা আছে, দেখো এসি কারেন্টেরই তো এই আরএমএস মান, গড় মান এগুলো আছে। সো আকৃতি গুণাঙ্ক কার থাকবে? শুধু এসি কারেন্টেরই থাকবে না, আকৃতি গুণাঙ্ক বলতে এসি কারেন্টেরটাই বোঝানো হয়, এবং সেটা কত হয়? 1.11 হয়। কিন্তু যেহেতু আকৃতি গুণাঙ্ক একটা অনুপাত, তোমাকে যদি বলে ডিসি প্রবাহের আকৃতি গুণাঙ্ক কত, তাহলে ডিসি প্রবাহের আকৃতি গুণাঙ্ক কত হবে? আকৃতি গুণাঙ্ক যেহেতু একটা অনুপাত, সেহেতু ডিসি কারেন্ট তো ওপরেও আই নিচেও আই হবে, কাটাকাটি করলে কত হয়? ডিসি প্রবাহের আকৃতি গুণাঙ্ক কত হবে? ডিসি প্রবাহের আকৃতি গুণাঙ্ক হবে হচ্ছে 1। ডিসি প্রবাহের আকৃতি গুণাঙ্ক বললে কত হবে? শুধু 1 হবে। তাহলে আকৃতি গুণাঙ্ক কত তোমাকে যদি ডিরেক্ট প্রশ্ন করে তাহলে তুমি বুঝবা সেটা এসি কারেন্টের জন্যই বলছে, সেটা 1.11 হবে।
যদি আলাদা করে উল্লেখ করে বলে যে ডিসি প্রবাহের আকৃতি গুণাঙ্ক কত, সেটা হচ্ছে 1 হবে। যদি উল্লেখ করে বলে যে ডিসি প্রবাহের আকৃতি গুণাঙ্ক কত, সেটা কত হবে? 1 হবে। আসো এবার আমরা যেই গাণিতিক উদাহরণগুলো আছে বা ম্যাথগুলো আছে সেটা করি। চলো তার আগে আকৃতি গুণাঙ্কের দেখো একটা নোট দেয়া আছে, এখানেও কিন্তু লেখা আছে ডিসি প্রবাহের আকৃতি গুণাঙ্ক 1, আকৃতি গুণাঙ্ক শুধু আকৃতি গুণাঙ্ক বললে 1.11। হ্যাঁ, এখানে এই চ্যাপ্টারের সালগুলো উল্লেখ করে দেয়া আছে। এটা তোমরা সবাই আশা করি এতক্ষণে মুখস্থ হয়ে গেছে। এবারে গাণিতিক উদাহরণ। তো আমরা এই চ্যাপ্টারের যে গাণিতিক উদাহরণগুলো এখন আমরা করব, ওটা খুবই সোজা। দেখো গাণিতিক উদাহরণ 5.3, এটা পারস্পরিক আবেশ গুণাঙ্ক। পারস্পরিক আবেশের যে আলোচনা আছে সেটার একটু পরেই আছে। তো আমরা এই ম্যাথটা চলো করি। এখানে কি, এখানে তোমার E সমান mdI/dt, এই সূত্রটা দিয়ে ম্যাথটা দেয়। এখানে কি কি দেয়া আছে তুমি দেখো। কোনো মুখ্যকুণ্ডলীতে 0.05 সেকেন্ডে, তাহলে এটা কি ডিটি কত? 0.05 সেকেন্ড। আচ্ছা, এখানে প্রবাহ 6 অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ারে আসে, তাহলে ডিআই কত? ডিআই সমান 6 - 1 = কত? 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে তুমি ডিআইটা বের করে নিলা। এইবারে তুমি দেখো কুণ্ডলীতে 5 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় বলছে, তাহলে ই কত? ই হচ্ছে 5 ভোল্ট। তাহলে তোমাকে বের করতে বলছে কি কুণ্ডলী দ্বয়ের পারস্পরিক আবেশ গুণাঙ্ক, সেটা কি দিয়ে প্রকাশ করে? পারস্পরিক, এম ফর মিউচুয়াল বলছিলাম না, এম বের করতে হবে। তাহলে এম সমান হোয়াট? তাহলে তুমি তো জানো ই সমান কি? ই সমান এম DI/dt। তাহলে এম সমান কি হবে বলো তো? এম সমান কি হবে? এম সমান ই ইন্টু DT/DI হবে, তাই তো? তাহলে ই কত? ই হচ্ছে 5 ভোল্ট। ডিটি কত? ডিটি হচ্ছে 0.05 সেকেন্ড, 0.05 সেকেন্ড। আর ডিআই কত বের করছিল? 6 থেকে 1 বাদ দিলে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে তুমি দেখো আমরা এই 5 কাটাকাটি করলে কত থাকে বলো তো? 0.05 থাকে। 0.05, এইটাই হচ্ছে তোমার আনসার। আর একক কি হবে বলো তো? পারস্পরিক আবেশ গুণাঙ্কের একক কি হবে? হেনরি। 0.05 হেনরি। এই যে দেখো আনসার মিলে গেছে আমাদের। ঠিক আছে, তাহলে এখন আমরা পরের যে ম্যাথটা আছে সেটা দেখি। 100 পাক বিশিষ্ট একটা কুণ্ডলীতে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে 0.02 ওয়েবার চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। কুণ্ডলীর সক্রিয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে তুমি দেখো এখানে এই সক্রিয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করো। এই সক্রিয় আবেশ গুণাঙ্ক মানে কি? তোমার এল বের করতে বলছে। এল ইকুয়াল টু হোয়াট? কি কি দেয়া আছে? 100 পাক বিশিষ্ট, পাক সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করে না, তাহলে এন সমান 100। 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হইতেছে, তাহলে প্রবাহ কত? 4 অ্যাম্পিয়ার। এখানে 0.02 ওয়েবার চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়, তাহলে ফাই সমান 0.02 ওয়েবার, তাই তো? এখন এই তিনটা জিনিস তোমাকে দিয়ে বের করতে বলছে এল। তো এখানে ফাই সমান এল আই, যখন তুমি এটা ইউজ করতেছো ম্যাথের জন্য, এটাকে তুমি অলওয়েজ মনে রাখবা এইটা, এন ফাই সমান এল আই। এটা কেন আমি তোমাকে বলছি, কারণ পাক সংখ্যা সবসময় থাকে ফ্লাক্সের সাথে। হ্যাঁ, এখানে বইয়ের মধ্যে ফ্লাক্সকে পাক সংখ্যা দিয়ে ডিরেক্ট গুণ করে পুরা ফ্লাক্স হিসেবে রিপ্রেজেন্ট করছে এখানে বা বসাইছে। বাট যদি কোনো ম্যাথে তোমাকে বলে যে সক্রিয় আবেশ দিয়ে দিলাম, প্রবাহ দিয়ে দিলাম, ফ্লাক্স দিয়ে দিলাম, পাক সংখ্যা কত, তখন কিন্তু তুমি আর পাক সংখ্যা বের করতে পারবা না। ঠিক আছে, এই জন্য সূত্রটাকে ম্যাথের জন্য মনে রাখবা এন ফাই সমান এল আই। কি মনে রাখবা? এন ফাই সমান এল আই। তাহলে তুমি এখানে দেখো এন ফাই সমান এল আই থেকে তোমাকে বের করতে বলছে কি? বের করতে বলছে তোমাকে এল। তাহলে এল বের করতে হবে। তাহলে এন কত? এন হচ্ছে 100, ফাই কত? 0.02,
ইকুয়াল টু এল আই কত, আই হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে এল সমান কি আসে, এই এল তোমাকে বের করতে হবে, এল সমান তোমার 100 ইন্টু পয়েন্ট, আমি আগেই বসায় ফেলছি, 0.02/4 আসে। তাহলে এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে 0.02 দিয়ে 100কে গুণ দিলে কত হবে, 0.02 দিয়ে 100কে গুণ করতে পারো, গুণ করলে কত হয় 2 হয়, নিচে কত হয় 4। তাহলে 2/4 মানে কত, 1/2, 1/2 মানে কত 0.5 হেনরি। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে এটা ম্যাথ কিন্তু খুবই সোজা। আমি একটা মেসেজ তোমাকে দিতে চাইছি, সবসময় এনকে ফাই এর সাথে রাখবা। ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাথ করা শেষ। তাহলে আমরা নেক্সট ম্যাথটা দেখি। নেক্সটটা তুমি দেখো গাণিতিক, ওইটা একই ছিল, একই স্লাইড ছিল। এই যে আমাদের গাণিতিক উদাহরণ 5.5-এর মধ্যে তুমি দেখো একটা ম্যাথ আছে, একটা পরিবর্তী বর্তনীর প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা হচ্ছে, প্রবাহ মাত্রার শীর্ষমান হচ্ছে 20 অ্যাম্পিয়ার, শীর্ষমান 20 অ্যাম্পিয়ার, কম্পাঙ্ক 50 হার্জ, এর গড় বর্গের বর্গমূল মান নির্ণয় করো, আর 0 থেকে শীর্ষমানে পৌঁছাতে কত সময় লাগবে। এইভাবে যখন হচ্ছে কম্বাইন কিছু ম্যাথ বইয়ের মধ্যে আছে, কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে যখন তোমাকে প্রশ্ন করবে, এগুলো আলাদা আলাদা করেই প্রশ্ন করবে। যেমন তুমি যেহেতু জানো যে IRMS সমান 1/√2 I নট, IRMS সমান 1/√2 I নট। সো তোমার কিন্তু এটা সহজেই তুমি এটা আনসার করতে পারবা যে IRMS সমান 1/√2 বা 0.707 I নট, আমি এটা জানি। তাহলে এইখানে শীর্ষমান I নট সমান হচ্ছে 20 অ্যাম্পিয়ার দেয়া আছে, এটা দেয়াই আছে শীর্ষমান। তাহলে আমি যদি 0.707কে 20 দিয়ে গুণ করে দেই তাহলেই তো হয়ে গেল। তো 0.707 ইন্টু 20 তাহলে কত, 7.07 ইন্টু 2 হয় না? হ্যাঁ, 7.07 ইন্টু 2 তাহলে কত হয়, 7 দুগুণে 14.14 হয়, তাই না? তাহলে এইটাই আনসার। সো এই ম্যাথ করা কিন্তু এখানে, এই ম্যাথ আমাদের তুলে দেওয়ার উদ্দেশ্য না, এটার উদ্দেশ্য হচ্ছে পরের পার্টটা করা। তুমি দেখো এখানে বলছে কম্পাঙ্ক 50 হার্জ হলে, ঠিক আছে, 0 থেকে শীর্ষে আসতে কত সময় লাগবে। ঠিক আছে, আমি তোমাদেরকে এই 0 থেকে শীর্ষে আসার সময়টা পড়াইছিলাম না, তোমাদেরকে আমি পড়াইছিলাম না যে 0 থেকে শীর্ষে আসতে কত সময় লাগবে, মনে আছে? 0 থেকে শীর্ষে আসতে কত সময় লাগবে, এটা কিন্তু আমি তোমাদেরকে পড়াইছিলাম। এইখানে দেখো 0 থেকে শীর্ষে পৌঁছাতে যে T/4 সময় লাগে, এটা আমি তোমাদেরকে পড়াইছিলাম যে এইখান থেকে ফুল সাইকেলে T সময়, এখানে আসতে T/2, এখানে আসতে তাইলে T/4 সময় লাগবে। তাহলে এই যে 0 থেকে শীর্ষে আসার সময়, এইটুকুর জন্য সময়কাল কত, এইটুকুর জন্য সময়কাল হচ্ছে T/4। তো এই যে 0 থেকে শীর্ষে আসার সময় হচ্ছে T/4, এই টি কি তোমাকে দিয়ে দিছে পরীক্ষায়, সরি প্রশ্নের মধ্যে দেয় নাই, দিছে কি কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক তো 50 হার্জ, তুমি এটা জানো। আবার তুমি কিন্তু এটাও জানো যে 0 থেকে শীর্ষে পৌঁছানোর সময় টি হচ্ছে T/4। তো এই টি এর সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি, সময় টি ইকুয়াল টু T/4। তো এখানে এই টি মানে যে 1/f, এটা কিন্তু তুমি জানো, টি মানে কি 1/f, আর নিচে কত 4, এই 4-এর নিচে একটা 1 আছে, তাহলে 1/f ইন্টু 1/4, এটা কি হবে 1/4f হবে না, 1/4f হবে না? তুমি খেয়াল করো 1/f ইন্টু 1/4 হয় না, তাহলে 1/4f। তাহলে 1/4f যখন তুমি পেলে, তখন 1-এর সাথে এফ এর মানটা তুমি বসায় দাও, এফ কত, এফ হচ্ছে 50 হার্জ। তাহলে 1/4 ইন্টু 50 সমান 1/ কত সেকেন্ড হবে বলো তো, 1/200 সেকেন্ড। তাহলে এই যে রূপটা আছে 1/200 সেকেন্ড, এখানেও কিন্তু অপশন থাকতে পারে এভাবে এই প্রশ্নে যে 0 থেকে শীর্ষে আসার সময় কত,
অপশনে দিয়ে দিবে 1/100, 1/200, 1/300, 1/400 সেকেন্ড। কোনটা হবে আনসার? 1/200 সেকেন্ড। হ্যাঁ, আদার রাইটারের বইয়ে এই 1/200, 1/300 এভাবে মানে ভগ্নাংশ আকারে তোমার আনসার দেয়া আছে, কিন্তু ইসাক স্যারের বইয়ে এটাকে সায়েন্টিফিক ফর্মে নিয়ে গেছে। তো এই যে 1/200 এইটাকে সায়েন্টিফিক ফর্মে নিতে আমরা কি করব, 1/2 × 100 এভাবে চিন্তা করতে পারি। তাহলে 1/2 × 100 মানে কি, 1/2 × 10⁻, এটা 100 মানে কি নিচে 10 স্কোয়ার, তাহলে এ পাশে উপরে গেলে 10⁻², তাহলে হাফ × 10⁻² হবে, এটা খেয়াল করো। তাহলে হাফ × 10⁻² মানে কি 0.5 × 10⁻², তাহলে 0.5 মানে কি 5 × 10⁻1 × 10⁻², তাহলে কত হলো 5 × 10⁻3, তাহলে 5 × 10⁻3 সেকেন্ড। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আলটিমেট আনসার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের মনে রাখতে হবে শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে কত সময় লাগে, T/4। আবার তোমাকে এই প্রশ্নটা একটু চেঞ্জ করে দিতে পারে যে শীর্ষ থেকে শূন্যে পৌঁছাতে কত সময় লাগে। তাহলে শূন্য থেকে শীর্ষে আসতে যদি এইটুকু T/4 হয়, তাহলে এইটুকুও তো T/4। কারণ তুমি দেখো, খেয়াল করো, এই যে একটা T/4, একটা T/4, দুইটা T/4, তিনটা T/4, চারটা T/4 নিয়েই তো টি হয়। তাহলে এই অংশটুকু প্রত্যেকটা কত T/4 করে না? তাহলে একটা T/4, দুইটা T/4, তিনটা T/4, চারটা T/4। তুমি যদি বলে শূন্য থেকে শীর্ষ মানে কত সময় লাগবে, এটা যেমন T/4 অংশ। যদি বলে শীর্ষ থেকে শূন্যে নামতে কত সময় লাগবে, এইটুকুও কি T/4। ঠিক আছে, আবার যদি বলে শূন্য থেকে শূন্যে আসতে কত সময় লাগবে, তো শূন্য থেকে শূন্যে আসতে কিন্তু এইখানে যাওয়া লাগে না, এইখান থেকে এইখানে আসলেই কি শূন্য। তাহলে শূন্য থেকে শূন্য মানে কি দুইটা T/4 মানে কি T/2, দুইটা T/4 মানে T/2। শূন্য থেকে শূন্য আসতে কত সময় লাগে, T/2 সময় লাগে। ঠিক আছে, বুঝছো? আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এই ম্যাথ করা শেষ। তাহলে এটা শেষ হলে আমরা চলো আমাদের আজকের লাস্ট যে ম্যাথটা আছে সেটাতে চলে যাই। এইটাতে আসলে তুমি দেখবা যে তোমার এখানে এখানে তুমি খেয়াল করলে দেখবা যে ওই যে আমরা সমীকরণটা শিখছিলাম, এসি কারেন্টের যে সমীকরণ I = I0 sin ωt, সেটার একটা প্রয়োগ আছে। এই ম্যাথগুলো যখন তোমাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিবে, তখন এখানে দেখো, খেয়াল করে দেখো যে একটি দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের পুরো সমীকরণ দেয়া আছে। সমীকরণ দিয়ে তোমার আগেই শেষ না, এই পুরো সমীকরণটা দিয়ে তোমাকে কিছু জিনিসের মান জানতে চাইছে। বলছে শীর্ষমান কত, বলছে কম্পাঙ্ক কত, বলছে মূল গড় বর্গ মান কত। হ্যাঁ, কিছু মান জানতে চাইছে। তোমাকে পরীক্ষায় কয়টা মান বের করতে বলবে? একটাই দিবে। তাহলে প্রশ্নটা ছোট হয়ে আসবে। তাহলে দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের সমীকরণ I = 50 sin 628t এভাবে দেয়া আছে। তাহলে তুমি কি করবা? তুমি তুলনা করবা। তাহলে এই সমীকরণটা আমরা পড়ছিলাম I0 sin ωt। তাহলে I0 এই শীর্ষমানের জায়গায় কত আছে? 50 আছে। তাহলে শীর্ষমান কত? শীর্ষমান হচ্ছে তোমার 50 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই যে দেখো তুলনা করে পাই, এখানে বলছে শীর্ষমান 50 অ্যাম্পিয়ার। তুমি তুলনা করে ডিরেক্ট আনসার করে দিতে পারলা। যদি তোমাকে এই ম্যাথে বলতো যে কৌণিক কম্পাঙ্ক কত, তাহলে ওমেগার জায়গায় কত আছে? 628 আছে না? ওমেগার জায়গায় কত আছে? 628। তাহলে কৌণিক কম্পাঙ্ক যে ওমেগা, এইটা তুমি জানো, তাহলে আনসার ডিরেক্ট কত বসাইতা? 628 বসাইতা। কিন্তু তোমাকে কি কম্পাঙ্ক বের করতে বলছে, নাকি কৌণিক কম্পাঙ্ক বের করতে বলছে, না কম্পাঙ্ক বের করতে বলছে? এফ কম্পাঙ্ক বের করতে বলছে। তাহলে এইটা হচ্ছে আমরা করব। কোনটা করব? বি। এই যে বি নাম্বার, সেটা করব। সেটা করার জন্য কিন্তু এইখান থেকে আসতে হবে। তাহলে ওমেগা সমান, আমরা তুলনা করে ওমেগা সমান কত পাই? 628। তাহলে ওমেগা মানে আমরা কি জানি? ওমেগা মানে 2πf। এটা তো আমরা পড়ছি না যে ওমেগা সমান 2πf। তাহলে ওমেগা সমান 2πf, এটা আমরা জানি। তাহলে ওমেগার জায়গায় 2πf বসাইলে এ পাশে কত? 628। তাহলে এফ সমান কি হয়? 628/2π হয়। তো পাই এর মান কত বসাও এবার? 628/2 ×
3.14, পায়ের মান কত 3.14। তাহলে তুমি দেখো, খেয়াল করে দেখো, এই পয়েন্টটাকে যদি তুমি 3.14কে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে কত আসে? 314 দুগুণে কত আসে? 600, 4 দুগুণে 8, 2 একে 2, 3 দুগুণে 6। কয় ঘর আগে দশমিক? 2 ঘর আগে। তাহলে 2 ঘর আগে দশমিক তুমি বসাইলা। এবার উপরে কত আছে? 628 আছে। এখন 628 বাই 6.28, তাহলে তুমি দেখো এই দশমিক যদি উঠায় দাও এ পাশে কত হয়? একের পরে কয়টা শূন্য? 2টা শূন্য। তাহলে 628 বাই 628 বাই 6.28, তাহলে ওই 2 ঘর দশমিক উঠায় দিলে তুমি নিচে 100 বসাইতা না, ওই 100 উপরে আসতো। তো আমি কি করি, আমি এটা তোমাকে এখানে দেখাই। 628 বাই 6.28, আমি ধরো 2 ঘর দশমিক উঠাবো, আমি উল্টা পাশে 1 লিখি আগে, নিচে দশমিক উঠাইতেছি, তাহলে আমি ওপরে উল্টা পাশে ইন্টু 1 লিখবো। ইন্টু 1 লিখছি না? তাহলে কয় ঘর দশমিক উঠাবো? 2 ঘর। তাহলে এই 2টা শূন্য পাশে বসাবো। তাহলে 2 ঘর দশমিক উঠাবা, উল্টা পাশে 1-এর পরে 2 শূন্য বসাবা। ঠিক আছে? যদি আমি এখানে 0.628 এই পয়েন্ট উঠাইতাম তাহলে 1-এর পর কয়টা শূন্য বসাইতাম? 3টা বসাইতাম। তাহলে তুমি যদি দশমিক উঠায় দাও তাইলে 1-এর পর 2টা শূন্য, 628 কাটাকাটি কত থাকে? তাহলে 100 হার্টজ হবে তোমার আনসার। তাহলে এখানে আমরা লিখতে পারি কত? 628 কাটাকাটি থাকে কত? 100 হার্টজ। ঠিক আছে, এইটা হচ্ছে আনসার। তাহলে এখন আমাদের মূল গড় বর্গের মান তুমি কি বের করতে পারবা না? এটা তুমি আগেই শিখছো। মূল গড় বর্গের মান কত? আই। এই যে সি নাম্বারটা আমরা এখানে করতে পারি, সি নাম্বারটা সেটা হচ্ছে আমরা জানি যে আই আর এম এস সমান কত? পয়েন্ট। আচ্ছা, এটা আমি মুছে নিয়ে একটু উপরে নিচে করি, বা এখানেই করা যাবে। আমরা জানি এটা হচ্ছে সি। হ্যাঁ, আই আর এম এস সমান 0.707 আই নট। তাহলে আই নট কত আছে বলো তো? আই নট হচ্ছে তোমার 50, তাহলে সমান 0.707 ইন্টু 50। তাহলে 1 ঘর শূন্য মানে 1 ঘর 50 যেহেতু আছে, 5 ইন্টু 10 হবে, তুমি চিন্তা করো। হ্যাঁ, তাহলে 7.07 ইন্টু 5। ঠিক আছে, তাহলে 35 পয়েন্ট সামথিং হবে। তুমি দেখো 5 7 35-এর 5, হ্যাঁ থাকে 3 শূন্য, ওখানে 3 আসে দশমিক, 5 7 35, 35.35 আসবে। তাহলে এটাই হচ্ছে তোমার আনসার। তাহলে আমাদের এই ম্যাথটাও করা শেষ। তাহলে আমাদের আজকের চ্যাপ্টারের যা যা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসতে পারে এই চ্যাপ্টার থেকে আশা করি আমি সবই টাচ করে গিয়েছি এই ক্লাসে। তোমরা এই ক্লাসে যা যা পড়ছো এই চ্যাপ্টারটা সুন্দর মতো তোমরা একদম শুরু থেকে, সূচনা থেকে আমি তোমাদেরকে যেভাবে বলছি সেভাবে যদি তুমি এই ম্যাথটা পর্যন্ত ঠিকঠাকভাবে প্রিপারেশন নাও, আশা করি এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন যদি আসে তুমি কোনো প্রশ্নই মিস করবা না। ঠিক আছে, তাহলে তোমাদের সবাইকে মনোযোগের সাথে এই ক্লাসটা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই আজকের এই ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।